কেন তুমি আমার সাথে সবসময় এরকম করো? কেন তুমি আমাকে বুঝতে পারো না? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি রামিসা। এত ভালোবেসেও তোমার থেকে কখনো ভালোবাসা পাইনি, পেয়েছি শুধু অবহেলা আর কষ্ট। তুমি কি সত্যি বুঝতে পারো না, নাকি বুঝতে চাও না? কবে তুমি আমায় বুঝবে? কবে তুমি আমায় ভালোবাসবে? আমার যে অপেক্ষা করতে অনেক কষ্ট হচ্ছে। জানি না আর কতদিন এভাবে চলবে। আমাদের সম্পর্কটার কি একটা সুন্দর সমাপ্তি হবে, নাকি এভাবে চলতে চলতে কোনো একদিন এই সম্পর্ক শেষ হয়ে যাবে? রাত তখন প্রায় 1টা বাজে। রুদ্র বারান্দায় দাঁড়িয়ে আছে। আজকে তার ঘুম আসছে না। রুদ্র পেছন ফিরে রামেশা ঘুমিয়ে আছে, তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে আর বলে, কি আছে এই চেহারায়? কিভাবে এই চেহারার মায়ে পড়ে গেলাম? জানো রামেশা, এখন অনেক ইচ্ছা করছে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে, তোমাকে ভালোবাসতে, তোমার এই মায়াবী চেহারায় নিজেকে ডুবিয়ে দিতে। কিন্তু কিছুই যে আজ আমার কাছে নেই। আমি যে অনেক দুর্ভাগা, আমার সেই সৌভাগ্য নেই। রুদ্র তখন রামেশার কপালে আলতো করে একটা চুমু দেয়। রামেশা হালকা কেঁপে ওঠে। রুদ্র রামেশার গায়ে কাঁথা জড়িয়ে দেয়। তারপর আরেকবার রামেশার দিকে তাকায়, তারপর নিচে শুয়ে পড়ে। রুদ্র তাকিয়ে আছে উপরের দিকে, ভাবছে সে কোথায় ছিল, কোথায় আছে। এর ফলাফল কি সত্যি সুন্দর হবে, নাকি কোনো এক কালো মেঘ তাদের আলাদা করবে? ভাবতে ভাবতে রুদ্র ঘুমিয়ে পড়ে। ধীরে ধীরে রাতের অন্ধকার নেমে সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়ে। কারো ডাকে রুদ্রের ঘুম ভাঙে। রুদ্র চোখ খুলে দেখে রামেশা তার সামনে দাঁড়িয়ে আছে। আয় ছেলে, কতক্ষণ ধরে রাখছি, কথা কি কানে যায় না? সকাল কয়টা বাজে দেখেছো? এতক্ষণ পর্যন্ত ঘুমালে আমার কাজগুলো কে করবে? রুদ্র কিছু না বলে উঠে পড়ে। তারপর ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে রুদ্র ফ্লোর থেকে তার বিছানা গুছিয়ে নেয়। তারপর সোজা নিচে রামিসার জন্য খাবার নিতে যায়। তখন রামিসার মা বলে, কি নবাবজাদা, এতক্ষণে ঘুম ভাঙলো? আসলে মা, রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম তাই। এই, তোমাকে না আমি একদিন বারণ করেছি যে আমাকে মা বলে ডাকবে না? তারপরে তুমি আমাকে মা বলে কেন? আমি তোমাকে আমার মেয়ের জামা হিসেবে মানি না। তোমার মতো গরিব ফকিরনি কিনা আমার মেয়ের জামাই, আমার ভাবতেও হাসি পাচ্ছে। রামিসার মা এক নাগারে কথাগুলো বলে গেল। রুদ্র শুধু চুপ করে মাথা নিচু করে কথাগুলো শুনে, কিন্তু কোনো উত্তর দেয় না। রুদ্রকে চুপচাপ দেখে রামিসার মা আরও রেগে যান। কি ব্যাপার, এখানে এমন বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? কি হচ্ছে? আসলে রামেশের জন্য নাস্তা নিতে এসেছি। রামিসার মা তখন কিছু না বলে একটা প্লেটে নাস্তা সাজিয়ে দিয়ে রুদ্রের হাতে দিয়ে দেয়। রুদ্র তখন খাবারগুলো নিয়ে উপরে রামেশার রুমের দিকে যাচ্ছিল। রামেশার বাবা খন্দকার রফিকুল সাহেব ড্রয়িং রুম থেকে এতক্ষণ সবটা লক্ষ্য করেছেন। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে খবরের কাগজ পড়া শুরু করেন। অন্যদিকে রুদ্র খাবার নিয়ে রুমে আসলে রামেশা বলে, এতক্ষণ লাগে আসতে? আমি কতক্ষণ যাবত অপেক্ষা করছি। আসলে থাক, হ্যাঁ, এখন আর বাহানা বানাতে হবে না। আমার জন্য পানি নিয়ে এসো। রুদ্র তখন পানি এনে রামেশার সামনে রাখে। রামেশা নাস্তা শেষ করে উঠে বলে, এখন রুম থেকে যাও, আমি ড্রেস চেঞ্জ করব। আর নিচে গিয়ে আমার গাড়িটা পরিষ্কার করো, আমি একটু পরে ভার্সিটিতে যাব। কিন্তু গাড়ি পরিষ্কার করার জন্য তো ড্রাইভার আছে। আমি কি ড্রাইভারের কথা বলেছি? আমি তোমাকে পরিষ্কার করতে বলেছি, তাই তুমি পরিষ্কার করবে। ড্রাইভার থাকতে আমি কেন পরিষ্কার করব? হ্যাঁ, ছোট লোকের মুখে বড় কথা। উনি কেন পরিষ্কার করবে? কেন নিজেকে এই বাড়ির জামাই মনে হচ্ছে? তুমি ভাবতেই পারো, কিন্তু আমি জীবনও তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করব না। রুদ্র তখন কিছু না বলে চলে যায়। তারপর পার্কিংয়ে গিয়ে গাড়ি পরিষ্কার করতে থাকে। তখন রুদ্র হেসে ফেলে। যে কখনো নিজের হাতে গাড়ির দরজাও খোলে না, তার এখন গাড়ি পরিষ্কার করতে হচ্ছে। আসলে এই দুনিয়াটা অনেক বৈচিত্র্যময়। রুদ্র তখন ঘড়িটা ভালোভাবে পরিষ্কার করে নেয়। তখনই রামেশা আসে। রামেশা গাড়িতে উঠে রুদ্রকে বলে, আমার রুমটা ভালো করে পরিষ্কার করে রাখবে, আর আমার যেসব জামা কাপড় রেখে এসেছি ওগুলো ভালো করে পরিষ্কার করে নেবে। রামেশা রুদ্রের কোনো উত্তরের অপেক্ষা না করে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। রুদ্র রামেশার গাড়ির দিকে তাকিয়ে থাকে। গাড়ি চলেছে। রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়িতে ঢুকে রুমে গিয়ে রুমটা গুছিয়ে নেয়।
রুম গোছানো শেষে রুদ্র আলমারি খুলে তার এক কোণে থাকা তার ব্যাগ থেকে একটা বাটন ফোন বের করে সেটা দিয়ে একটা নম্বরে ডায়াল করে। তারপর কল ধরলে রুদ্র বলে, কেমন আছো বাবা? মা আর সামিয়া কেমন আছে? হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি। তোর কথা অনেক মনে পড়ছে। আজকে আমার জন্যই তোকে এত কষ্ট করতে হচ্ছে। প্লিজ রে বাবা, আমাকে ক্ষমা করে দিস। আরে বাবা, তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? এটা আমার ভাগ্য ছিল। তারপরেও আমি যদি তোকে না করতে বলতাম তাহলে আজ তোর এত কষ্ট করতে হতো না। না বাবা, তুমি যা করেছো একদম ঠিক করেছো। যাকে জীবন সঙ্গিনী বানাবো, যার সাথে বাকি জীবনটা কাটাবো, তাকে তো একটু পরীক্ষা করে নিজের করে নিতে হবেই। তাছাড়া তোর মা তোকে নিয়ে অনেক টেনশন করে, আর সামিয়া তো মাঝে মাঝে অনেক কান্না করে আমাকে বকাবকি করে। আমি নাকি ইচ্ছে করে তোকে ওর থেকে দূরে সরিয়ে দিয়েছি। সামিয়া এখনো ছোট, বেশি বোঝে না। আর তুই তো জানিস সামিয়া তোকে ছাড়া একদিনও থাকতে পারে না। ওর কাছে আমাদের থেকেও তুই বেশি দামি। সমস্যা নেই বাবা, তুমি মাকে বলে দিও যেন বেশি টেনশন না করে। আমি খুব শীঘ্রই তার বৌমাকে নিয়ে ফিরবো। আর সামিয়াকে বলে দিও আমি কিছুদিনের মধ্যেই ওর বাবাকে নিয়ে আসছি, যেন কান্না না করে, না হলে আমি বকা দিব। ঠিক আছে বাবা, তাহলে তুই নিজের শরীরের খেয়াল রাখিস। ঠিক আছে বাবা, তোমরাও ভালো থেকো। রুদ্র কল কেটে তারপর আবার ফোনটা রেখে আলমারি বন্ধ করে রামেশ্বর জামা কাপড়গুলো ধুতে যায়। রুদ্র রামেশ্বর পোশাকগুলো নিয়ে পুকুর পাড়ের দিকে যাচ্ছিল। শার্ট, সালোয়ার আর কিছু শাড়ি, সব যেন রামেশ্বর ব্যক্তিত্বের মতোই রুদ্রের হাতে ভারী মনে হচ্ছিল। একটার পর একটা কাপড় সে হাতে কচলে কচলে ধুয়ে নিল। সাবানের ফেনার সাথে মিশে যাচ্ছিল তার ভেতরের চাপা দীর্ঘশ্বাস। কাপড় ধোয়া শেষ হলে সে সেগুলোকে দড়িতে শুকোতে দিল। ফুরফুরে বাতাসে যখন পোশাকগুলো দুলছিল, রুদ্রের চোখ পড়ল পুকুরের জলে। নিজের প্রতিচ্ছবি দেখল সে, অবহেলিত, ক্লান্ত এক চেহারা। অথচ এই পুকুরের জলে একসময় তার স্বপ্নগুলো খেলা করত। ঠিক তখন একটা গাড়ির শব্দে সে ফিরে তাকালো। রামেশ্বর গাড়ি ড্রাইভারিতে ঢুকেছে। রুদ্র ঘড়ির দিকে তাকিয়ে দেখল দুপুরে খাবার সময় হয়ে গেছে। সে দ্রুত পা চালিয়ে বাড়ির ভেতর ঢুকলো। দুপুরে খাবার টেবিলে রামেশ্বর মা যথারীতি রুদ্রকে উদ্দেশ্য করে 2-4 কথা শোনালেন। নবাবের মতো ঘুমিয়ে থাকলে আর কতদিন চলবে? আমার মেয়ের কপাল পড়েছে, আমার একটা অলস জামাই পেয়েছে। আর বলো না মা, ওকে দিয়ে কোনো কাজ হয় না। সারাদিন শুধু ঘুরে বেড়ায়, আমার ভার্সিটির কাজগুলো পর্যন্ত ঠিক মতো করতে পারে না। রুদ্র বরাবরের মতোই চুপ করে সব হজম করে নিল। তার চোখে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। থাক রামেশা, খাবার টেবিলে এসব কথা বলার দরকার নেই। রুদ্র খাচ্ছে, খেতে দাও। রামেশার মা ও রামেশা দুজনেই বাবার কথায় চুপ হয়ে গেল। রামেশা নির্বিকার ভঙ্গিতে খাচ্ছিল, যেন এসব তার জীবনেরই অংশ। রুদ্রের মনে হলো রামেশার চোখে কি কখনো তার জন্য এক বিন্দু সহানুভূতি জাগবে না? এই মেয়ে কি সত্যি এত পাথরই দয়ের? খাবার শেষে রামেশা নিজের ঘরে চলে গেল। বাকি দিনটা রুদ্র নিজের কাজগুলো করে কাটালো। বাগান পরিষ্কার করা, রান্নাঘরের টুকিটাকি কাজ আর রামেশার পড়ার ঘর গোছানো। প্রতিটি কাজে সে নিজেকে ডুবিয়ে রাখলো, যেন কাজই তার একমাত্র সান্ত্বনা। সারাদিনের শেষে যখন অন্ধকার নেমে এসেছিল, রুদ্রের মন তখন আরও অস্থির হয়ে উঠল। রাতে রামেশার সাথে মুখোমুখি হওয়ার চিন্তায় তাকে ভাবিয়ে তুলছিল। রাতে ডিনার শেষ করে রুদ্র যখন রুমে এলো, তখন রামেশা জানলার পাশে দাঁড়িয়েছিল। রুদ্র বিছানার এক কোণে বসলো। কিছুক্ষণ নীরবতা, শুধুমাত্র বাইরের ছিছি পোকার ডাক শোনা যাচ্ছিল। আজকে ভার্সিটি কেমন ছিল? যেমন থাকে। তুমি কি আজও আমাকে কোনো সুযোগ দেবে না? আমাকে বোঝার চেষ্টা করবে না? তোমাকে বোঝার কি আছে? তুমি তো সেই পুরনো রুদ্রই আছো, সেই অভাবী ছেলেটা যে জোর করে আমার গলায় ঝুলে পড়েছে। রুদ্রের বুকে ছিনছিন করে উঠল। আমি জোর করিনি রামেশা, তুমি তো সবটা জানতে, তারপরে কেন? থাক, আমার বাবা মায়ের ভুলের মাসুল আমি কেন দেব? তোমার মতো একটা ছোট লোকের সাথে সারা জীবন কাটিয়ে দেব, এটা আমার পক্ষে সম্ভব না। রুদ্র উঠে রামেশার দিকে এগিয়ে গেল। তার চোখে একরাশ হতাশা আর অব্যক্ত প্রেম। তুমি আমাকে ছোট লোক বলো, আমার অতীত নিয়ে কথা বলো, কিন্তু একবারও কি আমার ভালোবাসার মূল্য দিতে পারো না? আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু একটা স্বামী হিসেবেও কি সামান্য সম্মান দিতে পারো না? সম্মান? তুমি কি এমন কাজ করেছো যে তোমাকে সম্মান করব? সারাদিন ওই বাড়িতে কাজ করে বেড়াও, ড্রাইভারের কাজ করো, পরিচালকের কাজ করো। তুমি কি মনে করো আমি এগুলো চোখে দেখি না?
আমার বন্ধুদের কাছে তোমার পরিচয় কি দিব? আমার হাজবেন্ড আমার গাড়ি ধুয়ে দেয়। রুদ্রের চোখে পানি এসে গেল। এই তীব্র বাক্য বাণ তার হৃদয় ফোড়ে করে দিচ্ছিল। সে নিজেকে সংযত করার চেষ্টা করল। আমি এসব শুধু তোমার জন্য করি রামিসা, তোমার মন জেতার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। রামিসা আবার জানলার দিকে ফিরল। সময় নষ্ট করছো রুদ্র। আমার জীবনে তোমার জন্য কোনো জায়গা নেই। আমি তোমাকে স্বামী হিসেবে মানি না, ভবিষ্যতও মানব না। এই সম্পর্ক কেবল একটা চুক্তি, আর এর মেয়াদ যেদিন শেষ হবে সেই দিনই আমি মুক্তি পাবো। রুদ্রের মনে হলো তার সকল শক্তি যেন নিমেষে শেষ হয়ে গেল। সে আর কিছু বলার শক্তি পেল না। ধীরে ধীরে সে আবার ফ্লোরে শুয়ে পড়ল। ছাদের দিকে তাকিয়ে থাকল নিষ্পলক। রামেশ্বর কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হয়ে বাঁচতে লাগলো। আমার জীবনে তোমার জন্য কোনো জায়গা নেই। রুদ্রের এই কষ্ট, এই অবহেলাকে একদিন রামিসার চোখে পড়বে, নাকি এই দেয়াল আরও মজবুত হবে? রাত গভীর হলো। রামিসা তার বিছানায় উপরে শুয়ে পড়ল। তার ঘুম এসে গেছে, আর রুদ্র যথারীতি ফ্লোরে নিজের বিছানায়। রুদ্র ছাদের দিকে তাকিয়ে আছে। তার মনে তখনও রামিসার বলা কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। আমার জীবনে তোমার জন্য কোনো জায়গা নেই। কতটা সহজে বললে কথাটা! তুমি কি সত্যি বোঝো না আমি কতটা ভালোবাসি তোমাকে? এই পরীক্ষা, এই ছদ্মবেশ সব তোমারই জন্য। কবে বুঝবে রামিসা, এই রুদ্র তোমার কল্পনার চেয়েও অনেক বেশি কিছু? কবে তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাবো? আমার যে আর তর সইছে না। ভাবতে ভাবতে রুদ্র একসময় ঘুমের অতলে তলিয়ে গেল। রাতে নিস্তব্ধতা গ্রাস করলো পুরো বাড়িটা। তো দর্শক, আপনারা হয়তো গল্পের এই পর্যায় পর্যন্ত অনেক কিছুই পুরোপুরি বুঝতে পারছেন না। আপনাদের বোঝার সুবিধার্থে চলুন আমাদের গল্পের নায়ক রুদ্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া যাক। রুদ্রকে এখন আপনারা যেমন দেখছেন, সে কিন্তু আসলে তেমনটা নয়। তার আসল পরিচয় জানলে হয়তো আপনারা অনেকেই চমকে যাবেন। রুদ্রের বাবা হলেন একজন শীর্ষস্থানীয় সফল ব্যবসায়ী, যিনি সমাজের উচ্চ মহলে অত্যন্ত পরিচিত। কিন্তু এই বিষয়টা রামেশার পরিবারে কেবল রামেশার বাবা খন্দকার রফিকুল সাহেবই জানেন, আর কেউ না। এমনকি রামেশা নিজেও রুদ্রের আসল পরিচয় সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে। রুদ্র সবসময় চাইতো যে সে যাকে তার জীবন সঙ্গী বানাবে, সে যেন তাকে তার অর্থ দেখে নয়, মন দেখে ভালোবাসে। তার এই ইচ্ছের কথা রুদ্রের বাবা জানতেন এবং তিনি রুদ্রের এই আদর্শকে সম্মান করতেন। ঘটনাক্রমে রুদ্রের বাবা ও রামেশার বাবা খন্দকার রফিকুল সাহেব ছিলেন পুরনো বন্ধু। রুদ্রের বাবা বরাবরই চাইতেন যে তার ছেলের বিয়ে যেন তার বন্ধুর মেয়ে রামেশার সাথেই হয়। সে অনুযায়ী তিনি রামেশার বাবার সাথে কথা বলেন এবং তাদের সম্মতিক্রমে একটা পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনার অংশ হিসেবেই রুদ্রকে তাদের বাড়ির কেয়ারটেকার বানিয়ে রামেশাদের বাড়িতে পাঠানো হয়। কিছুদিন পর রামেশার বাবা এক প্রকার জোর করে রামেশার সাথে রুদ্রের বিয়েটা দিয়ে দেন। রামেশার ইচ্ছা ছিল যে তার বিয়ে কোনো ধনী ও প্রতিপত্তিশালী পরিবারে হবে, যেখানে সে সমাজের চোখে এক উচ্চাসনে থাকবে। কিন্তু তার বিয়ে হলো এমন এক ছেলের সাথে যাকে সে এবং তার মা গরিব, ফকিন্নি বা ছোটলোক বলে মনে করে। স্বাভাবিকভাবে রামেশার মা এই বিয়েতে প্রচণ্ড রেগে আছেন, কারণ তার মেয়ের স্বপ্নভঙ্গ হয়েছে। আর রামেশার অবস্থা তো আপনারা দেখেছেনই। সে রুদ্রকে তার স্বামী হিসেবে কখনোই মানতে পারেনি এবং তাকে সারাক্ষণ অবহেলা আর তাচ্ছিল্য করে চলেছে। এখন প্রশ্ন হলো, এই রহস্য আর ছদ্মবেশের আড়ালে তাদের সম্পর্ক কি কখনো সত্যিকারের ভালোবাসার পথে হাঁটতে পারবে, নাকি এই কঠিন পরীক্ষা রুদ্রকে আরও ভেঙে দেবে? সকালের প্রথম আলোয় যখন জানলা ভেদ করে ঘরে ঢুকল, রুদ্রের ঘুম ভাঙল এক অব্যক্ত যন্ত্রণার ভার নিয়ে। কাল রাতের কথাগুলো এখনও তার কানে বাজছে। রামেশার প্রতিটি শব্দ যেন এক একটা ধারালো ছুরির ফলা হয়ে বিঁধে আছে তার হৃদয়। সে নীরবে বিছানা ছাড়ল, ফ্লোরে থাকা তার সামান্য বিছানাটা গুছিয়ে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে প্রতিদিনের মতোই রামেশার ঘরের দিকে পা বাড়ালো। তার মনে একটাই প্রশ্ন, এই অবহেলার বোঝা আর কতদিন তাকে বয়ে বেড়াতে হবে? রামেশার ঘরে ঢুকতে রুদ্র দেখল রামেশা তখনও ঘুমে মগ্ন। তার ঘুমন্ত চেহারায় কোনো অহংকার বা বিরক্তির ছাপ নেই, কেবল এক নির্দোষ সৌন্দর্য। রুদ্র আনমনি রামেশার কপালে আলতো করে একটা চুমু দিতে চাইলেও কিন্তু পরক্ষণে থমকে গেল। সে জানে এই মুহূর্তে তার এই অধিকার নেই। সে শুধু গভীর দীর্ঘশ্বাস ফেলে রামেশার গায়ে আলতো করে কাঁথাটা টেনে দিল, তারপর ঘর থেকে বেরিয়ে গেল। নাস্তার টেবিলে যথারীতি রামেশার মায়ের তির্যক মন্তব্য শুরু হলো। নবাব জাদা, এই সাত সকালে মুখ দেখলেই আমার দিনটা মাটি হয়ে গেল। অলস কোথাকার, আমার মেয়ের জামাইটাই ভাগ্য যে তোর মতো একটা ফকিন্নিকে কপালে জুটেছে। রুদ্র মাথা নিচু করে রইল। তার চোখে চোখ পড়তেই রামেশা তাচ্ছিল্যের হাসি হাসল। মা, ওকে কিছু বলো না, ও তো নিজের মূল্য বুঝে। ওর কাজই হলো এই বাড়িতে গোলামি করা।
রুদ্রের চোখঝোড়া জ্বলে উঠল, কিন্তু সে নিজেকে সংযত করল। রামিসার বাবা খন্দকার রফিকুল সাহেব এতক্ষণ নীরব দর্শক ছিলেন। এবার তিনি মৃদু কেশে উঠলেন। ব্যাস করো তোমরা, খাবার টেবিলে এসব নোংরামি নয়। তার ধমকে রামিসা ও তার মা দুজনেই চুপ হয়ে গেল। রুদ্র নীরবতা ভেদ করে কোনো কথা বলল না, কেবল নিজের নাস্তাটা দ্রুত শেষ করলো। তার গলায় খাবার আটকে যাচ্ছিল, যেন প্রতিটি গ্রাস তার আত্মসম্মানকে ক্ষতব্রত করছে। দিনের বাকিটা সময় রুদ্র নিজেকে কাজে ডুবিয়ে রাখল। রান্নাঘরের বাসন ধোয়া, বাগান পরিচর্যা, এমনকি ছাদের ভাঙা টালি ঠিক করা, কোনো কাজই তার কাছে ছোট মনে হলো না। প্রতিটি কাজ যেন তার ভেতরের কষ্টকে কিছুটা হলেও লাঘব করছিল। সে চাইছিল প্রতিটি ঘামের ফোঁটা যেন রামেশ্বর প্রতি তার ভালোবাসার একটা প্রমাণ হয়ে দাঁড়ায়, যা হয়তো একদিন রামেশ্বর চোখে পড়বে। বিকেলে রুদ্র যখন বাগানে কাজ করছিল, তখন পাশের বাড়ির ছাদ থেকে সেই তরুণীটিকে আবার দেখতে পেল। সেবার রুদ্রকে দেখছে, তবে এবার তার চোখে কোনো কৌতূহল নয়, বরং এক গভীর সহানুভূতি। মেয়েটা হাতে ইশারায় কিছু বলতে চাইল, কিন্তু রুদ্র বুঝতে পারল না। সে শুধু তার দিকে তাকিয়ে এক ম্লান হাসি হাসল। রুদ্রের মনে হলো এই নিঃসঙ্গ জীবনে হয়তো এই অচেনা সহানুভূতি তার একমাত্র সঙ্গী। রাতের খাবার শেষে রুদ্র যখন রুমে ফিরল, রামিসা তখন তার ল্যাপটপে ব্যস্ত। রুদ্র বিছানার এক কোণে চুপচাপ বসে পড়ল। আজ আর কোনো কথা বলতে তার ইচ্ছে হলো না। দিনের পর দিন একই অবহেলা, একই উপেক্ষা। রুদ্রের ধৈর্য যেন শেষ সীমায় পৌঁছে যাচ্ছিল। সে কেবল ছাদের দিকে তাকিয়ে রইল। তার মনে তখন এক অদ্ভুত শূন্যতা। আর কতদিন রামিসা, আর কতদিন তুমি আমাকে এভাবে অবহেলা করবে? আমার ভালোবাসা কি তোমার কাছে এতটাই মূল্যহীন? এই পরীক্ষার শেষ কোথায়? রুদ্রের চোখ ভিজে উঠল। তাকে এই ছদ্মবেশে, এই লুকোনো পরিচয় সব যেন আরও একা করে দিচ্ছিল। সে ভাবল হয়তো তার আসল পরিচয় প্রকাশের সময় এসেছে, কিন্তু তার মনে একই সাথে ভয়ও কাজ করছিল। যদি তার আসল পরিচয় জেনে রামেশা তাকে আরও ঘৃণা করে, এ সম্পর্ক তখন কোন দিকে মোড় নেবে? রুদ্রের মনে হাজারো প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। এভাবে অবহেলায় আর একরাশ কষ্টে কেটে গেল রুদ্রের আরও একটা দিন। দিনটা শেষ হলো যেমনটা রুদ্রের জীবনে গত কয়েকটা মাস ধরে হয়ে আসছে। অবহেলা, তাচ্ছিল্য আর নীরব কষ্ট, এই ছিল তার দিনের মূল সুর। সন্ধ্যা নামার পর রুদ্র যথারীতি রাতের খাবার খেলো। তবে রামেশ্বর মার তীর্যক মন্তব্যগুলো আজও তার পিছু ছাড়ল না। সব শেষ করে যখন সে রুমে ঢুকলো, তখন রাত বেশ গভীর। রামেশা তখন ল্যাপটপে ব্যস্ত। তার মুখের দিকে তাকালেই বোঝা যায় সে যেন অন্য এক জগতে বিচরণ করছে। রুদ্র নীরবে তার ফ্লোরে পাতা বিছানায় শুয়ে পড়ল, কিন্তু তার চোখে ঘুম নেই। রামেশ্বর বান্ধবীদের কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছে, বিশেষ করে আরএস গ্রুপ অফ কোম্পানি এবং তার অদেখা মালিকের প্রতি রামেশ্বর মুগ্ধতা। কিছুক্ষণ পর রামেশ্বর ল্যাপটপ বন্ধ করল। রুমের মৃদু আলোতে রুদ্র দেখল রামেশা তার দিকে তাকিয়েছে। এই প্রথমবার রামেশার চোখে বিরক্তি বা তাচ্ছিল্য ছাড়া অন্য কোনো অভিব্যক্তি রুদ্র লক্ষ্য করল। এক প্রকার চিন্তা, নাকি অন্য কিছু? আরএস গ্রুপ কোম্পানির নাম শুনেছ? রুদ্র কিছুটা অবাক হলো। এই প্রথম রামেশা নিজে থেকে কোনো প্রসঙ্গে কথা শুরু করেছে, তাও আবার তার পছন্দের কোম্পানি নিয়ে। সে নিজেকে সংযত করে সহজ কণ্ঠে উত্তর দিল। হ্যাঁ শুনেছি, দেশের খুব বড় একটা কোম্পানি, তাই না? শুধু বড় নয়, দেশের সেরা। মাত্র 4 বছরে কিভাবে এত বড় হলো ভাবতে অবাক লাগে। আর এর মালিককে তো কেউ চিনে না, কি রহস্যময়। রামেশার কণ্ঠে এক অদ্ভুত উচ্ছ্বাস, যা রুদ্র আগে কখনো শোনেনি। রুদ্র চুপ করে শুনল। জানিস, আমার স্বপ্ন হলো এই কোম্পানিতে চাকরি করা, বিশেষ করে ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে। আমার মনে হয় ওইটা আমার আসল জায়গা। তোমার স্বপ্ন পূরণ হোক রামিসা। রুদ্রের কণ্ঠে গভীর আন্তরিকতা ছিল, যা রামেশা হয়তো বুঝতে পারল না। সে রুদ্রের দিকে একটু ঝুঁকে এলো। কিন্তু তুই তো এসব বুঝবি না, তোর কাছে তো এগুলো শুধু টাকা পয়সার ব্যাপার, কিন্তু আমার কাছে এটা একটা প্যাশন। আমি ওই রহস্যময় মালিকের সঙ্গে একবার দেখা করতে চাই, দেখতে চাই কেমন মানুষ তিনি, যিনি এত বড় একটা সাম্রাজ্য গড়ে তুলেছেন। রুদ্রের ঠোঁটে এক ফালি হাসি ফুটে উঠল। তার রামিসা যে তাকে ছোট লোক আর অলস ভাবে, সে তার নিজেরই স্বপ্নের মালিকের প্রশংসা করছে। এই বৈপরীত্য রুদ্রকে এক অদ্ভুত আনন্দ দিচ্ছিল। রুদ্র মনে মনে বলে, তুমি জানো না রামিসা, তোমার স্বপ্নের মানুষটা তোমার সামনে শুয়ে আছে, যাকে তুমি প্রতিদিন অবহেলা করো। তোমার এই প্রশংসাগুলো আমার কানে মধু ডালছে। আমি ভাবছি পরীক্ষা শেষ হওয়ার পরপরই আরএস গ্রুপের একটা ইন্টারভিউ দিব। আমার বাবা অবশ্যই চাইছেন আমি ওনার কোম্পানিতে জয়েন করি, কিন্তু আমার মন সায় দিচ্ছে না।
রুদ্রর মনে এক নতুন আশার আলো জ্বলে উঠল। রামিসা যখন তার কোম্পানিতে কাজ করতে আসবে তখন হয়তো পরিস্থিতি বদলাবে। তার আসল পরিচয় সেদিন রামিসার চোখে ধরা পড়বে। আমার মনে হয় তুমি যেখানে খুশি সেখানে কাজ করা উচিত, নিজের স্বপ্নকে অনুসরণ করা উচিত। রামিসা রুদ্রের দিকে একবার তীক্ষ্ণভাবে তাকালো, যেন রুদ্রের মুখে এমন কথা শুনে সে অবাক হয়েছে। তুই কবে থেকে এত উপদেশ দেওয়া শুরু করলি? যাই হোক, তোর ঘুম আসছে না? না, এখনো না। ঠিক আছে, ঘুমা তাহলে। আর শোন, সকালে কিন্তু আমার গাড়িটা যেন পরিষ্কার থাকে। রামিসা পাশ ফিরে শুয়ে পড়ল। রুদ্র কিছুক্ষণ পর চোখ বুঝল, কিন্তু আজকে রাতের কথোপকথন তার মনে এক নতুন মাত্রা যোগ করল। রামিসার এই RS গ্রুপ এর প্রতি আকর্ষণ, তার অদেখা মালিকের প্রতি কৌতূহল, এসবই কি তাদের সম্পর্কের বরফ গলাতে সাহায্য করবে? রুদ্রের পরীক্ষা কি তবে এবার শেষের দিকে? রহস্যের জাল কি এবার খুলতে শুরু করবে? দিনগুলো একই ছন্দে বাঁধা। রুদ্রের প্রতি রামিসার অবহেলা যেন এক অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি সূর্যোদয় রুদ্রের জীবনে নিয়ে আসে নতুন করে অবহেলিত হওয়ার এক নতুন দিন। রামিসা আজও তাকে সেই অবহেলিত ভাগ্যহীন ছেলেটি ভাবে, যাকে জোর করে তার জীবনে চাপিয়ে দেওয়া হয়েছে। রুদ্রের প্রতিটি নিঃশ্বাস যেন এক চাপা কষ্টের প্রতিধ্বনি। তবু সে হাল ছাড়েনি। তার চোখে এক সুপ্ত স্বপ্ন, একদিন রামিসা তাকে চিনতে পারবে, বুঝতে পারবে তার প্রকৃত ভালোবাসা। সেদিন সকালে রামিসা ভার্সিটির উদ্দেশ্যে চলে যেতে রুদ্র তার সে গোপন বাটন ফোনটি বের করলো। এই ফোনটাই তার আসল সত্তার সঙ্গে তার একমাত্র যোগসূত্র। সে একটা নম্বরে কল লাগালো। ফোনের ওপাশ থেকে কণ্ঠ ভেসে আসতেই রুদ্রের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। কেমন আছো বাবা? সবাই কেমন আছে? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি রে বাবা, তুই ফিরে আয় বাবা। আর মাত্র কিছুদিন বাবা, আমি খুব শীঘ্রই ফিরবো। তোমরা প্লিজ টেনশন করো না। সেই অপেক্ষাতেই আছি বাবা, তাড়াতাড়ি আয়। অফিসের কি অবস্থা বাবা? তোমার উপর আবার বেশি চাপ যাচ্ছে না তো? না, আমার উপরে তেমন চাপ যাচ্ছে না। তোর কোম্পানি, তার সাথে আমার কোম্পানি, দুটো একসাথে সামলাতে আর কি একটু কষ্ট হচ্ছে। আর তুই যেভাবে কোম্পানি সামলাস, আমি তো সেভাবে পারি না। আমি যত বড় ব্যবসায়ী হই না কেন, এই লাইনে আমার থেকেও তোর মেধা ও অভিজ্ঞতা বেশি। তাছাড়া তোর কোম্পানিতে দুটো ডিল পেন্ডিং হয়ে আছে, তোর স্বাক্ষর ছাড়া সেগুলো কনফার্ম করা যাবে না। আপনি চিন্তা করবেন না বাবা, ডিল দুটোর ব্যাপারে সব রেডি রাখুন। আমি জানি কখন আমাকে ফিরতে হবে। যখনই দরকার হবে আমি ঠিকই সময়ে হাজির হব। এই পরীক্ষাটা আমার জন্য খুবই জরুরি। রামেশের সামনেই আমার আসল পরিচয় উন্মোচন হওয়ার আগে আমি চাই সেজন্য আমার যোগ্যতাকে অন্তত একটু হলেও সম্মান দিতে শেখে। হোক সে অজ্ঞাতসারে, হোক তার স্বপ্নের RS গ্রুপ অফ কোম্পানির মালিককে দেখে। সব কিছু রেডি রাখবেন, আমি খুব শীঘ্রই ফিরব। রুদ্রের বাবা উপাস থেকে সামান্য অবাক হলেও ছেলের কথায় সায় দিলেন। রুদ্র দ্রুত কল কেটে দিল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজে বলল। রুদ্র মনের মাঝে বলে উঠল, আর কতদিন রামিসা, আর কতদিন তুমি এই ছদ্মবেশের আড়ালে আমার ভালোবাসার অস্তিত্বকে অবহেলা করবে? হয়তো তোমার স্বপ্নের কোম্পানি একদিন তোমার চোখে পর্দা সরিয়ে দেবে। সে দিনটার অপেক্ষায় আছে আমি, যেদিন তুমি আমাকে দেখবে, চিনবে আর হয়তো একটু হলেও ভালোবাসবে। রুদ্রের মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। এক পাশে রামিসার প্রতি গভীর ভালোবাসা, আরেক পাশে তার ছদ্মবেশের অদৃশ্য চাপ। এই অদেখা লড়াই কে জিতবে, রামিসার অহংকার নাকি রুদ্রের ভালোবাসা? এই পরীক্ষার শেষ কোথায়? সূর্যের সোনালি আলো প্রতিদিনের মতোই পৃথিবীর বুকে আছড়ে পড়ছিল, কিন্তু রুদ্রের জীবনে তা নিয়ে আসছিল না কোনো নতুন দিনের বার্তা, বরং এই একই বৃত্তে ঘোরার একঘেয়েমি। অবহেলা তাচ্ছিল্যের ধূসর চাদর তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। সেদিন সকালেও যখন রুদ্র ঘুম থেকে উঠল, তার মনটা এক অজানা ভারে আক্রান্ত ছিল। চোখের সামনে ভাসছিল রামিসার ঘৃণা মেশানো দৃষ্টি আর তার মায়ের তীব্র বাক্যবাণ। রুদ্র নীরবে তার মেঝেতে পাতা বিছানাটা গুছিয়ে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে সে প্রতিদিনের মতোই রামিসার ঘরের দিকে পা বাড়ালো। সে দেখল রামিসা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন, তার মুখে এক স্নিগ্ধ নির্দোষ আভা। রুদ্রের মনে এক অদ্ভুত টানাপোড়েন। এই নির্দোষ মুখটার পেছনেই লুকিয়ে আছে এক অচেনা কঠিন হৃদয়। রুদ্র শুধু এক দীর্ঘশ্বাস ফেলে রামিসার গায়ে কাঁথাটা আরেকটু টেনে দিল। তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো। তার মনে তখন এক গভীর প্রশ্ন, এই পরীক্ষার কতদিন চলবে? আর তার ভালোবাসার মূল্য কি সে কখনোই পাবে না? নাস্তার টেবিলে চিরচেনা দৃশ্যের পুনরাবৃত্তি হলো। রুদ্র চেয়ার টেনে বসতে রামিসার মার মুখ ঝামটা শুরু হলো। অকর্মা কোথাকার, আমার মেয়ের কপালটা পুড়িয়ে দিলি। দিনের পর দিন এভাবে বসে বসে খাচ্ছিস, লজ্জা করে না তোর? আমার মেয়ের কপালে এই ছিল? আসলে মা, রাতে একটু দেরি হয়েছিল ঘুমাতে, তাই। থাক থাক,
আর মিথ্যে বাহানা দিতে হবে না। আমি কি জানি না তুই কতটা অলস? আমার মেয়ের ভার্সিটির জন্য তৈরি হতে দেরি হচ্ছে, আর তুই এখনো এখানে বসে ঢং করছিস। রুদ্রের চোখে চোখ পড়তে রামিসা এক বিদ্রুপের হাসি হাসল। রুদ্রের বুকটা ধক করে উঠল। মা, হোকে কিছু বলো না। ওর মতো গরিব মানুষের জন্য এর যে ভালো জীবন আর কি হতে পারে। এই যে বসে বসে খেতে পারছে, সেটাও তো ওর জন্য অনেক। ওর তো আর স্বপ্ন দেখার সাহস নেই। যাও, আমার জন্য পানি নিয়ে আসো। রুদ্র উঠে গিয়ে পানি নিয়ে এলো। তার সারা শরীরে যেন আগুন ধরে গেল, কিন্তু সে নিজেকে সংযত করলো। এই অবহেলা, এ তাচ্ছিল্যই তার পরীক্ষার অংশ। ব্যাস, আর একটা কথাও নয়। খাবার টেবিলে সব নোংরা আলোচনা একদম বন্ধ করো। রুদ্র খাচ্ছে, ওকে খেতে দাও। রামিসার বাবা খন্দকার রফিকুল সাহেবের কথায় রামিসা ও তার মা দুজনেই থমকে গেল। তারা একে অপরের দিকে তাকালো, কিন্তু আর কোনো কথা বলল না। রুদ্রের মনটা তখনও বিষণ্ণ। তার গলায় খাবার আটকে যাচ্ছিল। প্রতিটা লোকমা যেন তার আত্মসম্মানকে গুড়িয়ে দিচ্ছিল। সে দ্রুত নাস্তা শেষ করে উঠে পড়ল। রুদ্র চলে যেতে রামিসার মা বলে ওঠে, দেখলে তো, তোমার এই বন্ধুত্বের মাসুল আমাদের মেয়েটাকেই দিতে হচ্ছে। কোনোদিনও ভেবেছিলাম আমার রামেশের বিয়ে এইরকম একটা ছেলের সাথে হবে? যা হয়েছে তা হয়ে গেছে, এটা আমাদের নিয়তি। আর রুদ্র খারাপ ছেলে নয়, তোর মধ্যে এমন কিছু আছে যা তোমরা দেখছো না। বাবা, তুমি সবসময় ওর পক্ষ নাও কেন? ও কি সত্যিই ভালো? তাহলে কেন ও এত অসহায়? ওকে দেখলে তো আমার বন্ধুদের কাছেও লজ্জা লাগে। সময় হলে সব বুঝবি না, সব কিছু তার সময় মতোই হয়। রুদ্রর কানে অবশ্য এসব কথা পৌঁছল না। সে ততক্ষণে বাড়ির অন্যান্য কাজে নিজেকে ডুবিয়ে দিয়েছে। বাগানের পরিচর্যা থেকে শুরু করে বাড়ির ছাদে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা পর্যন্ত সব কিছু এসে মনোযোগ দিয়ে করল। প্রতিটা কাজের সাথে যেন মিশে যাচ্ছিল তার ভেতরের কষ্ট, তার অব্যক্ত ভালোবাসা। সে যেন প্রতিটি ঘামের ফোঁটা দিয়ে প্রমাণ করতে চাইছিল যে সে অলস নয়, অকর্মা নয়। হয়তো এই নীরব পরিশ্রম একদিন রামেশার কঠিন হৃদয়কে স্পর্শ করতে পারবে। দিনের কাজ শেষ করে যখন সন্ধ্যা নেমে এলো, রুদ্র ক্লান্ত শরীরে রুমে ঢুকল। রামেশা তখনও ল্যাপটপে ডুবে আছে। সম্ভবত তার স্বপ্নের আরএস গ্রুপ অফ কোম্পানি নিয়ে কোনো কাজ করছে। রুদ্র নীরবে নিজের বিছানায় শুয়ে পড়ল। তার মনটা ছিল ভারাক্রান্ত। আজকের দিনের প্রতিটি মুহূর্ত যেন তার বুকে আঘাত করে গেছে। রামেশার প্রতিটি তাচ্ছিল্য ভরা কথা তার মনে বিষ ঠেলে দিচ্ছিল। এই তো রামেশা, তোমার স্বপ্নের জগতের মানুষটা তোমার পাশে শুয়ে আছে। তুমি যাকে প্রতিদিন পায়ের ধুলোর সমান মনে করো, সেই তোমার সকল স্বপ্নের কেন্দ্রে। তুমি আমাকে অবহেলা করে যাচ্ছ, আর আমি চুপচাপ সব সহ্য করে যাচ্ছি। কবে এই খেলা শেষ হবে? কবে এই ছদ্মবেশের আড়ালে আমার আসল পরিচয় তোমার সামনে উন্মোচিত হবে? সে দিনটা কি আমাদের সম্পর্কের বরফ গলাতে পারবে, নাকি আরও কঠিন করে তুলবে? এই নীরব যন্ত্রণার শেষ কোথায়? রুদ্রের চোখে পানি এসে গেল। এই ছদ্মবেশ তাকে একাকী করে রেখেছিল। তার ক্ষমতা, প্রতিপত্তি সবকিছুই এই মুহূর্তে অর্থহীন মনে হচ্ছিল। সে শুধু এক সত্যিকারের ভালোবাসা চেয়েছিল, যা সে রামেশের কাছ থেকে পায়নি। এভাবেই অবহেলা, কষ্ট আর নীরব যন্ত্রণায় কেটে গেল রুদ্রের আরও একটা দিন। রাত গভীর হলো, কিন্তু রুদ্রের মনে কোনো শান্তি এলো না। সে শুধু অপেক্ষা করতে লাগলো সেই দিনটার জন্য, যেদিন সব রহস্যের পর্দা উঠবে। দিনটা শুরু হয়েছিল অন্য দিনের মতোই, একই ছকে বাঁধা অবহেলা আর তিক্ততা নিয়ে। রুদ্র সকাল থেকে বাড়ির কাজে ব্যস্ত ছিল। তার মনটা ছিল ভারাক্রান্ত। রামেশার প্রতিটি বাক্যবাণ যেন বিঁধে যাচ্ছিল তার বুকে। সে মনে মনে অপেক্ষা করছিল কখন এই ছদ্মবেশের অবসান হবে, কখন রামেশা তাকে চিনতে পারবে। কিন্তু আজকের দিনটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। রুদ্র তা জানতে পারেনি। দুপুর গড়িয়ে বিকেল নামার ঠিক আগে রামেশা তার ভার্সিটি থেকে ফিরল। তার মুখটা থমথমে, চোখ দুটো রাগের লাল। রুদ্র তখন বারান্দায় কাপড় গুছিয়ে রাখছিল। রামেশা কোনো কথা না বলে সোজা তার সামনে এসে দাঁড়ালো। এই যে তুই, তোর এত বড় সাহস কি করে হলো? তুই কি মনে করেছিস আমি কিচ্ছু বুঝি না? রুদ্র অবাক হয়ে রামেশার দিকে তাকালো। সে বুঝতে পারছিল না কি ঘটেছে। কি হয়েছে রামেশা? কিসের কথা বলছো? ভণ্ড কোথাকার! আমার ল্যাপটপ থেকে তুই কেন আমার প্রজেক্ট ফাইল ডিলিট করেছিস? আমার এতদিনের পরিশ্রম সব শেষ করে দিলি। তুই চাস আমি পরীক্ষা ফেল করি, যাতে আমার জীবনটা তোর মতো অধপতিত্ব হয়, তাই না? রুদ্র হতভম্ব হয়ে গেল। সে কোনো ফাইল ডিলিট করেনি। রামেশা, আমি কিছু করিনি। আমি তোমার ল্যাপটপের দ্বারের কাছেও যাইনি। মিথ্যে কথা বলবি না। এই বাড়িতে তুই ছাড়া কে আমার ল্যাপটপ স্পর্শ করবে? তুই তো সব সুযোগ খুঁজছিস আমাকে কষ্ট দেওয়ার। আমার জীবনটাকে জাহান্নাম বানানোর জন্য তুই কি কম করেছিস? আমি তোকে ঘৃণা করি রুদ্র। তোর মতো একটা নীচ জঘন্য মানুষকে আমি আমার আশেপাশে দেখতে চাই না।
রামেশা রুদ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রুদ্র দেয়ালে গিয়ে ধাক্কা খেল। তার বুকটা ভেঙে যাচ্ছিল রামেশার প্রতিটি কথায়। সে কিছু বলতে পারছিল না, শুধু রামেশার কান্নার দিকে তাকিয়ে রইল। তার চোখেও জল জমেছিল। ঠিক তখনই রামেশার মা ও বাবা সেখানে এলেন। রামেশার মা তার মেয়ের অবস্থা দেখে রুদ্রের দিকে তেড়ে এলেন। দেখলে তো তোমার জামাইয়ের কাণ্ড, আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দাও। কি হয়েছে মা, কাঁদছিস কেন? বাবা, রুদ্র আমার প্রজেক্ট ফাইল ডিলিট করে দিয়েছে। আমি এখন কি করব? আমার সব শেষ। রামেশার বাবা রুদ্রের দিকে একবার তাকালেন, তারপর রামেশার ল্যাপটপের দিকে গেলেন। ল্যাপটপটা হাতে নিয়ে তিনি কিছু একটা পরীক্ষা করলেন। রুদ্রের মনে এক অদ্ভুত অস্থিরতা। তার বাবা কি সত্যি বুঝতে পারবেন? মা, রুদ্র তোর ফাইল ডিলিট করেনি, ফাইলটা রিসাইকেল বিনে আছে। হয়তো তুই ভুল করে ডিলিট করে দিয়েছিস, বা কোনো কারণে অন্য কোথাও মুভ হয়ে গেছে। রামেশা ও তার মা দুজনে অবাক হয়ে গেল। রামেশার বাবা দ্রুত ফাইলটা রিস্টোর করে দিলেন। রামেশা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল তার ফাইল ঠিক জায়গায় ফিরে এসেছে। এক মুহূর্তের জন্য তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার বলা প্রতিটি কটু কথা, প্রতিটি অপমানের শব্দ যেন তার কানে বাজতে লাগলো। সে রুদ্রের দিকে তাকালো। রুদ্র তখনও দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো ছলছল করছে। এক গভীর অনুশোচনা রামেশাকে ঘিরে ধরল। সে ভুল বুঝেছিল রুদ্রকে। সে বিনা কারণে রুদ্রকে এত খারাপ কথা বলেছে, অপমান করেছে। তার অহংকারী মনটা যেন কিছুটা হলেও নড়ে উঠল। সে ধীর পায়ে রুদ্রের দিকে এগিয়ে গেল। আমি আমি দুঃখিত রুদ্র, আমি ভুল বুঝেছিলাম, আমার ভুল হয়ে গেছে। রুদ্র অবাক হলো। এ প্রথম রামেশা তার কাছে ক্ষমা চাইলো। রুদ্রের মনে এক অদ্ভুত অনুভূতি, আনন্দ, কষ্ট আর একরাশ জিজ্ঞাসা। ঠিক আছে। রামেশা রুদ্রের উত্তর শুনে আবার যেন নিজেকে গুটিয়ে নিল। তার ক্ষমার মুহূর্তটুকু যেন বেশি দীর্ঘ হলো না। সে দ্রুত চোখ তুলে রুদ্রের দিকে তাকিয়েই আবার মুখ ঘুরিয়ে নিল, যেন এই নরম মুহূর্তটা তার কাছে অস্বস্তিকর। ঠিক আছে, আমি এখন রুমে যাচ্ছি। রামেশা দ্রুত রুমের দিকে চলে গেল। তার মাও তাকে অনুসরণ করলো। রুদ্র একা দাঁড়িয়ে রইল বারান্দায়। তার মনে মিশ্র অনুভূতি। রামেশা ক্ষমা চেয়েছে, এটা এক নতুন বিষয়, কিন্তু তার পরক্ষণে আবার সেই পুরনো রামেশায় ফিরে যাওয়া, এটা রুদ্রকে হতাশ করলো। এই এক ঝলক ক্ষমা কি তাদের সম্পর্কের বরফ গলাতে পারবে, নাকি এই দেয়াল আজও মজবুত হবে? রুদ্রের মনে আবারও সেই প্রশ্ন, তার পরীক্ষা কি আসলেই সফল হবে? দিনগুলো একই রকম কাটছিল। সূর্যের প্রতিটি উদয় রুদ্রের জন্য নিয়ে আসছিল নতুন করে অবহেলার স্বাদ। রামেশার ক্ষণিকের অনুশোচনা যেন এক ঝলক মিথ্যা আশা দেখিয়েছিল, যা পরের মুহূর্তে ফিকে হয়ে গিয়েছিল। রুদ্রের মনে এখন আর কোনো উচ্ছ্বাস নেই, কেবল এক গভীর নীরবতা। সে জানে তার এই পরীক্ষা আরও দীর্ঘ হবে, হয়তো আরও কঠিন হবে। সেদিনে নাস্তার টেবিলে যথারীতি রামেশার মা ও রামেশার তীর্ছক মন্তব্যগুলো শুরু হলো। রুদ্রের যেন এসব শুনেও না শোনার অভ্যেস হয়ে গেছে। এই যে রুদ্র, তোর কি চোখ অন্ধ নাকি দেখছিস না লবণদানি খালি? একটু লবণ এনে দিতে পারিস না? সারাদিন শুধু বসে বসে খায়, কোনো কাজে আসে না। রুদ্র নীরবে উঠে লবণদানি আনতে গেল। তার হাত দুটো কাঁপছিল, কিন্তু মুখে কোনো শব্দ নেই। রামেশা তার মাকে উদ্দেশ্য করে রুদ্রকে শুনিয়ে বলল, মা, ওকে দিয়ে আর কত কাজ করাবে? ও তো এই বাড়ির কাজের লোক, ড্রাইভারের চেয়েও নিচে ওর স্থান। পড়াশোনা নেই, বুদ্ধি নেই, ওকে দিয়ে কি আর করা হবে? রুদ্র লবণদানি নিয়ে এসে টেবিলে রাখল। রামেশার কথাগুলো তার বুকে বেঁধেছিল তীরের মতো। রামেশার বাবা খন্দকার রফিকুল সাহেব এতক্ষণ সব কিছু লক্ষ্য করছিলেন। তার মুখে এক গভীর বিরক্তি আর হতাশার ছাপ। রামেশা, তোমার মুখে কি কোনো লাগাম নেই? রুদ্র আমাদের পরিবারের একজন, ওর সাথে এভাবে কথা বলছো কেন? পরিবারের একজন? বাবা, তুমি ওকে কি বলছো? ও তো শুধুই তোমার বন্ধুত্বের মাসুল। আমি ওকে আমার স্বামী হিসেবে মানি না, আর ভবিষ্যতও মানব না। ঠিকই তো বলছি রামিশা, তোমার এই অদ্ভুত পরিকল্পনার জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। রুদ্র আর সেখানে থাকতে পারল না। সে দ্রুত নাস্তা শেষ করে উঠে পড়ল, যেন এই বাক্যবান থেকে মুক্তি পেতে চায়। সারাদিন সে নিজেকে বাড়ির কাজে ডুবিয়ে রাখল, যেন শ্রমের মাধ্যমে নিজের কষ্টকে ভুলতে চায়। প্রতিটি গাছের পরিচর্যা, প্রতিটি ঘর মোছা যেন তার নীরব প্রতিবাদের ভাষা। রাতের খাবার শেষ করে সবাই যখন ঘুমে মগ্ন, রুদ্র তখন নিঃশব্দে ছাদে চলে এলো। আকাশের দিকে তাকিয়ে সে একরাশ দীর্ঘশ্বাস ছাড়ল। পূর্ণিমার চাঁদ আর অসংখ্য তারা যেন তার একাকিত্বের সাক্ষী হয়েছিল। রুদ্র মনে মনে হাসে। এই তো আমার জীবন, এক ছদ্মবেশের আড়ালে এক নিঃস্ব সৈনিক। রামেশা, কবে তুমি আমাকে চিনবে? কবে তোমার মনের এই দেয়াল ভাঙবে? এই ভালোবাসা, এই আত্মত্যাগ সব কি বৃথা যাবে? আমার যার সহ্য হচ্ছে না এই অবহেলা।
আমার বাবা মা, আমার পরিবার সবাই আমার জন্য কত চিন্তিত। আমি কি তাদের কাছে ফিরে যেতে পারবো রামিসাকে নিয়ে, নাকি এই সম্পর্ক কেবল এক বোঝা হয়ে থাকবে? রুদ্রের চোখ দিয়ে দুফোঁটা উষ্ণ জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। ঠিক তখনই সে তার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করল। রুদ্র চমকে উঠল। দ্রুত চোখ মুছে পেছনে তাকালে দেখল রামিসার বাবা খন্দকার রফিকুল সাহেব দাঁড়িয়ে আছেন। রুদ্র অপ্রস্তুত হয়ে হাসার চেষ্টা করল। আরে বাবা, আপনি আপনি এখানে? আমি কোথায় যাচ্ছিলাম? একদম কিছু লুকাবে না রুদ্র, আমি সব দেখেছি, তোমার চোখে পানি দেখেছি। বলো কি হয়েছে? না বাবা, তেমন কিছু না। আসলে বাইরের কথা একটু মনে পড়ছিল। বাবা মা সামিয়া সবার কথা খুব মনে পড়ছে। আমি জানি বাবা তুমি কেন কাঁদছিলে। আসলে আমি তোমাদের সম্পর্কটা নিয়ে খুব চিন্তিত। রামিসা যা করছে তা ঠিক নয়। আমি জানি তুমি একজন খাঁটি মানুষ। আমি শুধু চেয়েছিলাম রামিসা যেন ভালোবাসার আসল অর্থ বোঝে। টাকা পয়সার চেয়ে মনের মূল্য বেশি। কিন্তু আমার পরিকল্পনা হয়তো রামিসার অহংকার আরও বাড়িয়ে দিয়েছে। রামিসার বাবা কিছুক্ষণ রুদ্রের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিলেন। তার চোখও ছলছল করে উঠল। তিনি রুদ্রকে আরও কিছু কথা বলতে চাইলেন, কিন্তু পরক্ষণে থমকে গেলেন, যেন কোনো গোপন কথা ফাঁস হয়ে যাওয়ার ভয় পাচ্ছিলেন। সময় আসবে বাবা, সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু ধৈর্য ধরো আর নিজেকে দুর্বল ভেবো না। এটুকু বলে রামিসার বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদ থেকে চলে গেলেন। রুদ্র একা দাঁড়িয়ে রইল। তার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। রামিসার বাবার সহানুভূতি তাকে কিছুটা শান্তি দিল, কিন্তু তার নিজের কষ্ট তাতে একটুও কমল না। সেও একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদ থেকে নেমে এলো। রুমে এসে রুদ্র দেখল রামিসা ঘুমে মগ্ন। তার শান্ত ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রুদ্রের ঠোঁটে এক ম্লান হাসি ফুটে উঠল। এই মুখে এত অহংকার লুকিয়ে থাকতে পারে তা বিশ্বাস করা কঠিন। রুদ্র নীরবে তার নিচে পাতা বিছানায় শুয়ে পড়ল। তার মন তখনও আশা আর হতাশার দোলাচলে দুলছে। দিনগুলো দ্রুত ফুরিয়ে আসছিল, আর তার সাথে ঘনিয়ে আসছিল রামিসার ফাইনাল ইয়ারের পরীক্ষার সময়। বাড়ির পরিবেশেও একটা চাপা উত্তেজনা। রামিসা এখন নিজের পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত। দিনের বেশিরভাগ সময় কাটে টেবিলে বই খাতা নিয়ে। তার সেই চিরচেনা অহংকার কিছুটা হলেও ম্লান হয়েছে পড়াশোনার চাপে। রুদ্র সবটা নীরবে লক্ষ্য করে। রামিসার এই ব্যস্ততা তার মনে কিছুটা হলেও স্বস্তি এনে দেয়, কারণ অন্তত এই সময়টায় তাকে সরাসরি অবহেলার মুখোমুখি হতে হয় না। রুদ্র প্রতিদিনের মতন তার নিজের কাজগুলো করে। রান্না, ঘর গোছানো, কাপড় ধোয়া সব কিছু নিখুঁতভাবে সম্পন্ন করে। তবে ইদানিং তার মনোযোগ থাকে রামিসার পড়ার ঘরের দিকে। রামিসা যখন গভীর মনোযোগে কিছু পড়তো, রুদ্র তখন চুপি চুপি তার পড়ার টেবিল পরিষ্কার করে দিত। তার বইগুলো গুছিয়ে রাখত, এমনকি মাঝে মাঝে তার জন্য চা বা কফি বানিয়ে নিয়ে আসতো। রামিসা প্রথম দিকে ভ্রু কুঁচকে তাকাতো, কিন্তু কিছু বলতো না। সে হয়তো ভাবতো এটা রুদ্রের দৈনন্দিন জীবনের বা কাজেরই অংশ। একদিন রুদ্র রামিসার পড়ার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। তখন শুনতে পেল রামিসা বিড়বিড় করে কিছু একটা বোঝার চেষ্টা করছে। বিষয়টা ছিল ফাইন্যান্সের একটা জটিল ইকুয়েশন। রুদ্র মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। সে বুঝতে পারছিল রামিসার মুখটা কেন এত চিন্তিত দেখাচ্ছে। রুদ্র নিজে নিজে ভাবে, এই ইকুয়েশনটা তো খুব সহজ, রামিসা এখনো বুঝতে পারছে না। রুদ্র নিজেকে সামলে নিল। সে জানে এই মুহূর্তে সরাসরি কিছু বলা উচিত হবে না। কিছুক্ষণ পর রামিসা যখন উঠে ওয়াশরুমে গেল, রুদ্র দ্রুত তার টেবিলে গেল। পেন্সিল দিয়ে বইয়ের মার্জিনে সেই ইকুয়েশনটার সহজ সমাধান আর কিছু গুরুত্বপূর্ণ সূত্র সংক্ষেপে লিখে দিল, যেন রামিসা নিজে নিজেই বুঝতে পারে। তারপর দ্রুত বেরিয়ে গেল। রামিসা ফিরে এসে যখন বইটা দেখল, সে কিছুটা অবাক হলো। মার্জিনে লেখা সমাধান দেখে তার ভ্রু কুঁচকে গেল। প্রথমে সে ভেবেছিল হয়তো ভুল কিছু, কিন্তু দেখে বুঝতে পারলো সমাধানটা একদম সঠিক এবং সহজভাবে বোঝানো। তার মনে প্রশ্ন জাগলো, কে এটা লিখলো? এ বাড়িতে তো রুদ্র ছাড়া আর কেউ নেই যে তার পড়ার ঘরে আসে। কিন্তু রুদ্র, সে তো তেমন পড়াশোনা জানে না। রামিসার মনে একটা খটকা লাগলো, কিন্তু সে কিছু বলল না। শুধু অবাক চোখে কিছুক্ষণ লেখাটার দিকে তাকিয়ে রইল। এমন ঘটনা প্রায় ঘটতে লাগলো। রুদ্র যখন দেখত রামিসা কোনো কঠিনতায় আটকে আছে, সে পরোক্ষভাবে তাকে সাহায্য করত। কখনো আলতো করে কোনো নোটবুক তার সামনে রেখে দিত যেখানে প্রাসঙ্গিক তথ্য লেখা থাকতো, কখনো বা তার ল্যাপটপের ব্রাউজিং হিস্ট্রিতে প্রয়োজনীয় আর্টিকেলগুলোর লিঙ্ক রেখে আসতো। রামিসা এসব দেখে অবাক হতো। সে বুঝতে পারতো এটা রুদ্রের কাজ, কিন্তু তার অহংকারী মন কিছুতেই বিশ্বাস করতে চাইতো না যে অশিক্ষিত রুদ্র এসব পারে। রামিসা নিজের মনের মাঝেই বলে, এটা রুদ্র করেছে, তাই না? কিন্তু ও কি করে এত কিছু জানে? ওর তো কোনো পড়াশোনা নেই, নাকি কেউ ওকে বলে দিচ্ছে? কিন্তু কে?
রামিসার মনে এক নতুন ধরনের কৌতূহল জন্ম নিচ্ছিল। রুদ্রের প্রতি তার দীর্ঘদিনের অবজ্ঞা যেন এক নতুন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছিল। এই নীরব সাহায্যগুলো রুদ্রের প্রতি তার অনুভূতিতে সামান্য পরিবর্তন আনছিল। রাগ আর বিরক্তি কিছুটা কমে হয়তো এক ধরনের অস্পষ্ট বিস্ময় আর নির্ভরতা জায়গা করে নিচ্ছিল। রুদ্রের এই নীরব সাহায্যগুলো হয়তো রামিসার অহংকারের শক্ত দেয়ালে ছোট্ট একটা ফাটল তৈরি করছিল। রুদ্রও বুঝতে পারছিল রামিসা তাকে সম্পূর্ণ উপেক্ষা করতে পারছে না। তার চোখে মাঝে মাঝে যে দ্বিধা দেখেছে তার রুদ্রের মনে নতুন আশার আলো সঞ্চার করছিল। এভাবেই দিনগুলো কাটছিল। পরীক্ষার প্রস্তুতি, নীরব সাহায্য আর অদেখা ভালোবাসার এক নতুন সমীকরণ। রুদ্রের কষ্ট হয়তো কিছুটা কম ছিল, কারণ সে দেখছিল তার প্রচেষ্টা কিছুটা হলেও ফল দিচ্ছে। কিন্তু এই ফাটল কি সত্যি একদিন রামিসার হৃদয়কে সম্পূর্ণ বদলে দেবে, নাকি তা আবারও বন্ধ হয়ে যাবে? অবশেষে সেই দিনটা এলো। রামেশ্বর ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন তার সকাল শুরু হয় একরাশ টেনশন আর বইয়ের পাতায় মুখ গুজে। ঘড়ির পরিবেশেও একটা চাপ, বাড়ির পরিবেশেও একটা চাপা উত্তেজনা। রামেশ্বর এই ব্যস্ততা রুদ্রের মনে কিছুটা হলেও স্বস্তি এনে দেয়, কারণ অন্তত এই সময়টাই তাকে সরাসরি অবহেলার মুখোমুখি হতে হয় না। রুদ্র অবশ্য দূর থেকে তার যত্ন নেয়, কারণ সে জানে এই মুহূর্তে রামেশ্বর পাশে থাকাটা সবচেয়ে বেশি জরুরি। পরীক্ষার প্রথম দিন সকালে রুদ্র ঘুম থেকে উঠল অন্য দিনের চেয়েও অনেক আগে। রামেশা তখনও টেবিলে বসে শেষ মুহূর্তের পড়া দেখছে। তার কপালের ভাঁজগুলো দেখে রুদ্র বুঝতে পারছিল সে কতটা চাপে আছে। রুদ্র নিঃশব্দে রান্নাঘরে গেল। নিজের হাতে গরম এক কাপ আদা চা আর দুটো হালকা বিস্কুট নিয়ে এলো। সে জানে এই সময় রামেশার পেট খালি রাখা উচিত নয়, আর মানসিক চাপ কমানোর জন্য এক কাপ গরম চা খুবই দরকারি। চা নিয়ে এসেছি, খেয়ে নাও, পরীক্ষা দিতে যাবে। রামেশা চমকে উঠল। সে রুদ্রের দিকে তাকালো। রুদ্রের চোখে কোনো বিরক্তি বা তাচ্ছিল্য নেই, শুধু স্বাভাবিক যত্ন আর একরাশ সহানুভূতি। এই দৃশ্য তার কাছে কিছুটা নতুন ঠেকল। সে সাধারণত রুদ্রের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করে না। তার মনে এক অদ্ভুত অনুভূতি হলো। আচ্ছা। রামেশা ধীরে ধীরে চায়ের কাপটা হাতে নিল। চায়ে চুমুক দিতেই তার মনটা কিছুটা শান্ত হলো। এই সময়ে এমন গরম চা তার সত্যিই প্রয়োজন ছিল। সে রুদ্রের দিকে একবার তাকালো। রুদ্র তখনও নীরবে দাঁড়িয়ে আছে। রামেশার মন থেকে এক অস্ফুট ধন্যবাদ বেরিয়ে এলো। ধন্যবাদ। কোনো সমস্যা নেই। রুদ্রের ঠোঁটে এক ফালি হাসি ফুটে উঠল। এই ধন্যবাদ শব্দটা তার কাছে অনেক মূল্যবান ছিল, কারণ এর আগে রামেশার কাছ থেকে এমন কৃতজ্ঞতা সে খুব কমই পেয়েছে। এরপর থেকে পরীক্ষার প্রতিটি দিন রুদ্রর রুটিন হয়ে দাঁড়ালো রামেশার যত্ন নেওয়া। সে নিশ্চিত করতো রামেশা যেন সময় মতো খায়, তার পড়ার ঘরে যেন কোনো আওয়াজ না হয়। এমনকি বাড়ির অন্য সদস্যদেরও সে বলতো যেন এই কদিন রামেশার পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে। রামেশা যখন গভীর মনোযোগে কোনো কঠিন অধ্যায় পড়তো, রুদ্র তখন চুপি চুপি এসে তার টেবিলে এক বোতল ঠান্ডা পানি রেখে যেত বা তার কলমগুলো গুছিয়ে দিত। রামেশা যখন গভীর রাতেও পড়তো, রুদ্র তখনও জেগে থাকতো, শুধুমাত্র রামেশার ঘরের আলোটা জ্বালিয়ে রাখত, যাতে তার কোনো কিছু দরকার হলে সে দ্রুত এগিয়ে আসতে পারে। রুদ্রের এই নীরব কেয়ার রামেশার নজর এড়াতো না। সে দেখত রুদ্র যখন বাড়ির অন্য কাজগুলো করছে, তখনও তার চোখ যেন রামেশার দিকে। একদিন সকালে রামেশা পরীক্ষা দিতে বের হবে। তার ফাইল, কলম, প্রবেশপত্র সব গুছিয়ে রাখা, কিন্তু হঠাৎ সে দেখল তার পছন্দের নীল রঙের কলমটা খুঁজে পাচ্ছে না। রামেশা কিছুটা অধৈর্য হয়ে গেল। তার চেঁচামেচিতে রুদ্র দ্রুত এগিয়ে গেল। আহা, আমার নীল কলমটা কোথায় গেল? এখন আমি কি করব? এই কলমটা ছেড়ে আমি লিখতেও পারবো না। রুদ্র শান্তভাবে তার পকেট থেকে সেই নীল কলমটা বের করে রামেশার হাতে দিল। এই নাও, কাল তোমার টেবিলে পড়েছিল, তুমি হয়তো খেয়াল করোনি, তাই আমি রেখে দিয়েছিলাম। রামেশা অবাক চোখে রুদ্রের দিকে তাকালো। এই লোকটা তার ছোট ছোট জিনিসগুলোরও খেয়াল রাখে। তার মনটা কেমন যেন করে উঠল। একটা অদ্ভুত মুগ্ধতা তাকে ঘিরে ধরল। তার অহংকারী মনটা যেন কিছুটা হলেও নরম হলো। সত্যি অনেক ধন্যবাদ রুদ্র, তুই না থাকলে কি যে হতো। রুদ্রের চোখে এক ঝলক আনন্দ দেখা গেল। রামেশার এই হাসি, এই কৃতজ্ঞতা, এগুলোই তার সব কষ্টের সান্ত্বনা। রামেশার এই মুগ্ধতা যেন তাদের সম্পর্কের বরফ গলাতে শুরু করেছে। রুদ্রের নীরব ভালোবাসা আর যত্ন রামেশার অহংকারের কঠিন দেয়ালে যেন নতুন ফাটল ধরালো। সে ভাবতে শুরু করলো রুদ্রকে সে যতটা খারাপ ভাবে, সে কি আসলেই ততটা খারাপ? রামেশা মনে মনে বলে, রুদ্র ও কি সত্যি এত যত্নশীল? আমি তোকে কোনো দিনও এভাবে দেখিনি। নাকি শুধু পরীক্ষার জন্য ও এমন করেছে? কিন্তু কেন করবে?
রুদ্রের এই নীরব ভালোবাসা আর যত্ন কি একদিন রামিসার কঠিন হৃদয়কে পুরোপুরি গড়িয়ে দিতে পারবে, নাকি এই মুগ্ধতাও কেবল ক্ষণিকের মেঘের মতো মিলিয়ে যাবে? রুদ্রের মনে নতুন করে আশা জাগতে শুরু করলো। এই পরীক্ষা, এই ছদ্মবেশ, সব কিছুর শেষ কি তবে এবার কাছে? দেখতে দেখতে রামিসার ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয়ে গেল। শেষ পরীক্ষার দিন ভার্সিটি থেকে ফিরে রামিসা এক রাশ স্বস্তি অনুভব করলো। তার দীর্ঘদিনের চাপ যেন এক নিমিষে দূর হয়ে গেছে। বিকেলে তার বান্ধবীরা একে একে চলে এলো তাদের বাড়িতে। এক চমচমাট আড্ডার প্রস্তুতি, হাসির শব্দে বাড়িটা মুখরিত হয়ে উঠল। রুদ্র দূর থেকে সব দেখছিল, তার মনেও এক আনন্দ। রামিসা আজ খুশি। বান্ধবীরা ড্রয়িং রুমে বসে গল্প আর হাসি ঠাট্টায় মেতে উঠেছে। রুদ্র তাদের জন্য নাস্তা তৈরি করে নিয়ে এলো, গরম গরম সিঙ্গারা, চপ আর মিষ্টি। ট্রে হাতে এসে যখন তাদের সামনে দাঁড়ালো, তার উপস্থিতি যেন মুহূর্তের জন্য আড্ডার সুরটা বদলে দিল। রুদ্র নাস্তাগুলো টেবিলে রেখে যেই চলে যেতে নিচ্ছিল, অমনি রামিসার এক বান্ধবী তাকে ডেকে উঠল। আরে দুলা ভাই, কই যাচ্ছেন? আমাদের সাথে বসুন না একটু। হ্যাঁ হ্যাঁ দুলা ভাই, বসুন না, কতদিন পর দেখা, একটু গল্প করি। রুদ্র কিছুটা ইতস্তত করলো। সে জানে এখানে তার বসাটা রামিসা পছন্দ করবে না, কিন্তু বান্ধবীরা তাকে প্রায় জোর করেই টেনে তাদের মাঝখানে বসিয়ে দিল। রুদ্র যখন তাদের মাঝে বসলো, বান্ধবীরা একেবারে গা ঘেঁষে বসেছিল, যেন রুদ্রকে ঘিরে ধরেছে। রুদ্রের মনে এক অদ্ভুত অস্বস্তি, কিন্তু মুখে হাসি বজায় রাখল। এই দৃশ্য দেখে রামিসার চোখ দুটো চিকচিক করে উঠল। তার মনে এক অজানা রাগ দানা বাঁধতে শুরু করলো। কেন যেন তার বান্ধবীদের রুদ্রের এত কাছে বসাটা তার একদম ভালো লাগছিল না। সে বুঝতে পারছিল না তার এই অনুভূতির কারণ কি। এটা কি শুধুই বিরক্ত, নাকি এর পিছনে অন্য কোনো আবেগ কাজ করছে? রামিসা তখন মনে মনে বলছিল, ওরা কি শুরু করলো? ওকে কেন বসতে বলছে? আর রুদ্র, কি দরকার এত গা ঘেসে বসার? দেখে মনে হচ্ছে কতদিনের চেনা। আমারই খারাপ লাগছে কেন? এই লোকটা তো আমার কাছে কিছুই না। রামিসা দ্রুত চোখ ঘুরিয়ে নিল, যেন তার রাগটা কেউ দেখে না ফেলে। সে চেষ্টা করলো স্বাভাবিক থাকতে, কিন্তু তার মুখটা থমথমে হয়ে গেল। বান্ধবীরা রুদ্রের সাথে হাসাহাসি আর গল্প জুড়ে দিল। তারা রুদ্রকে নানা প্রশ্ন করতে লাগলো, আর রুদ্র শান্তভাবে তাদের উত্তর দিতে লাগলো। দুলা ভাই, রামিসা কিন্তু খুবই ভাগ্যবান। আপনার মতো এমন শান্ত আর কেয়ারিং মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ গো রামিসা, তুই এত লাকি, তোর বর তো একদম নায়ক। তাদের কথা শুনে রামিসার রাগ আরও বেড়ে গেল। তার ইচ্ছে হচ্ছিল রুদ্রকে ওখান থেকে টেনে তুলে নেয়, কিন্তু বান্ধবীদের সামনে সে কিছু বলতে পারল না। আড্ডা শেষ হলো, বান্ধবীরা চলে গেল। রামিসার মনটা সারা বিকেল অস্থির ছিল। রুদ্রের প্রতি তার এক অদ্ভুত রাগ কাজ করছিল, যা সে নিজেও বুঝতে পারছিল না। রাতের খাবার শেষে যখন রুদ্র ও রামিসার রুমে গেল, রামিসা নিজেকে ধরে রাখতে পারল না। তার ভেতরের রাগটা যেন বিস্ফোরণের মতো বেরিয়ে এলো। কি ব্যাপার? ওদের সাথে গা ঘেঁষে করে বসতে খুব ভালো লাগছিল, তাই না? যেন কতদিনের প্রেম। লজ্জা করে না এইটুকু? রুদ্র অবাক হলো, রামিসার এমন প্রতিক্রিয়া সে আশা করেনি। আমি তো কিছু করিনি রামিসা, ওরা জোর করে বসালো। আর থাক, আর অভিনয় করতে হবে না। তোদের মতো ছোট লোকদের একটাই কাজ, সুযোগ পেলে অন্যের ঘাড়ে চড়ে বসিস। আমার বন্ধুরা কত সরল, তাই তাদের মতো মানুষদের ফায়দা তুলতে পারিস। তুমি ভুল বুঝছো রামিসা, আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না। থাক, আর মিথ্যে বলতে হবে না, আমাকে জ্ঞান দিতে আসবি না। আমি তোর থেকে ভালো জানি কোনটা ঠিক কোনটা ভুল। ভবিষ্যতে ওদের সামনে এমন ন্যাকামি করবি না, না হলে তোকে একদম মেরেই ফেলবো। রামিসার এমন প্রতিক্রিয়া সে আশা করেনি। রুদ্র আর কোনো কথা বলল না। রামিসার এই রাগ, এই অদ্ভুত ঈর্ষা কি তার প্রতি রামিসার মনে এক নতুন অনুভূতির ইঙ্গিত দিচ্ছে? রুদ্রের মনে এক নতুন আশার আলো উকি দিল। হয়তো রামিসা নিজেও বুঝতে পারছে না তার ভেতরের পরিবর্তন। এই ঈর্ষা কি তাদের সম্পর্কে নতুন মোড় আনবে, নাকি রামিসার অহংকার আবার সব কিছু চাপা দিয়ে দেবে? দিনগুলো এবার যেন ভিন্ন এক ছন্দে কাটতে লাগলো। রামিসার পরীক্ষা শেষ হওয়ার পর রুদ্রের যত্নের মাত্রা আরও বেড়ে গিয়েছিল। সে এখন আরও বেশি সচেতন রামিসার ছোট ছোট প্রয়োজনগুলো নিয়ে। রামিসা সেগুলো লক্ষ্য করছিল। তার মনে জন্ম নিচ্ছিল এক নতুন অস্পষ্ট অনুভূতি। আগের মতো তীব্র অবহেলা বা সরাসরি তাচ্ছিল্য এখন আর রুদ্রের দিকে ছুড়ে দেয় না সে। তাদের মাঝে এক নীরব বোঝাপড়া যেন তৈরি হতে শুরু করেছে। সকালবেলা রুদ্র প্রতিদিনের মতো রামিসার ঘরে চা নিয়ে আসে। রামিসা ঘুম থেকে ওঠার আগে চাটা তার বিছানার পাশে টেবিলে রেখে দেয়, যাতে ঘুম ভাঙতে সে গরম চা পায়। একদিন ঘুম ভাঙতে রামিসা দেখলো চায়ের কাপে একটা ছোট কাগজের টুকরা, তাতে লেখা, আজকে তোমার পছন্দের কালো চা বানিয়েছি। রামিসা অবাক হলো। রুদ্র
তার পছন্দের চায়ের কথাও মনে রাখে। তার ঠোঁটে এক ফালি হাসি ফুটে উঠল। দুপুরের খাবার টেবিলে যখন রামেশার মা রুদ্রকে কোনো কাজ নিয়ে ধমকাতেন, রামেশা তখন আর আগের মতো চুপ থাকতো না। একদিন রামেশার মা বললেন, অকর্মাটা আমার মেয়ের জীবন নষ্ট করে দিল, কিন্তু কিচ্ছু হবে না। মা, ওকে এসব বলো না, ও তো কাজ করছে। রামেশার এই আনএক্সপেক্টেড জবাবে তার মা অবাক হয়ে রুদ্রের দিকে তাকাতেন। রুদ্র ও রামেশার এই পরিবর্তনে বিস্মিত হতো। রামেশার বাবার মুখে এক ঝলক স্বস্তি দেখা যেত। রামেশা যখন তার বন্ধুদের সাথে ফোনে কথা বলতো বা ল্যাপটপে কাজ করত, রুদ্র তখন খুব সাবধানে থাকতো যেন কোনোভাবে রামেশার কাজে ব্যাঘাত না ঘটে। সে যখন রামেশার পড়ার ঘর পরিষ্কার করত, তখন অত্যন্ত সতর্কভাবে কাজ করত যেন কোনো বই বা কাগজপত্র এদিক ওদিক না হয়। একদিন রামেশা যখন ল্যাপটপে একটা জরুরি অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছিল, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। রামেশা হতাশ হয়ে উঠল। আহা, এখনই বিদ্যুৎ যেতে হলো, আমার সব কাজ মাঝপথে আটকে গেল। রুদ্র সঙ্গে সঙ্গে একটা চার্জার লাইট নিয়ে এলো। চার্জার লাইটটা অন করে দিচ্ছি, আর আমি জেনারেটরের ব্যবস্থা করেছি, চিন্তা করো না। রুদ্র দ্রুত জেনারেটর চালু করে দিল। আলো ফিরে আসতে রামেশা রুদ্রের দিকে এক কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো। ধন্যবাদ রুদ্র, তুই না থাকলে কি যে হতো। রুদ্রের মনে এই মুহূর্তে রামেশার প্রতিটি হাসি আর ধন্যবাদ যেন তার বছরের পর বছর অবহেলার কষ্ট ভুলিয়ে দিচ্ছিল। সন্ধ্যায় রামেশা যখন বেলকনিতে বসেছিল, রুদ্র তখন সেখানে এসে দাঁড়ালো। তারা খুব কম কথা বলতো, কিন্তু তাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করত। একদিন রামেশা চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। রুদ্র তার দিকে তাকিয়ে বলল, পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে, আশা করি পাশ করে যাব। অবশ্যই পাশ করবে, তুমি অনেক পরিশ্রম করছো। রুদ্রের এই সহজ কথাগুলো রামেশার মনে এক অন্যরকম শান্তি এনে দিল। সে রুদ্রের দিকে তাকালো, তার মুখে এক নরম হাসি। এই মুহূর্তে রুদ্রকে তার কাছে আর আগের মতন বিরক্তিকর মনে হচ্ছিল না, বরং এক নির্ভরতা আর আপনত্বের অনুভূতি যেন তাকে ঘিরে রেখেছিল। রামেশা তার মনের মধ্যে বলে, ও কি সত্যি এত ভালো? আমি তো ওকে ভুল বুঝেছিলাম। ওর যত্ন, ওর কথাগুলো এখন এত ভালো লাগছে কেন? আমার কি হচ্ছে? রুদ্রের প্রতি রামেশার দীর্ঘদিনের অহংকার আর রাগ যেন ধীরে ধীরে কমে আসছিল। তার মনে এক নতুন অনুভূতি, এক অস্পষ্ট ভালো লাগা জন্ম নিচ্ছিল। সে হয়তো এখনও বুঝতে পারছিল না যে এটাই ভালোবাসার প্রথম ধাপ। রুদ্রের নীরব কেয়ার আর রামেশার এই নতুন অনুভূতি তাদের সম্পর্ককে কোন দিকে নিয়ে যাবে? এই ভালোবাসার অঙ্কুরকে একদিন বিশাল বৃক্ষে পরিণত হবে। দিনগুলো কাটছিল এক অদ্ভুত নীরবতার মধ্য দিয়েও, যা আগে তিক্ততায় ভরা থাকলেও এখন যেন এক অস্ফুট ভালোবাসার সুর বাজছিল। রামেশার রাগ অহংকার যেন ধূসর মেঘের মতো মিলিয়ে যাচ্ছিল, আর তার জায়গায় জমাট বাঁধছিল এক অদেখা টান। রুদ্র তার কেয়ারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল, আর রামেশা সে যত্নের প্রতিদান দিচ্ছিল নীরব মুগ্ধতা আর অস্পষ্ট কৃতজ্ঞতা দিয়ে। তাদের সম্পর্ক যেন এক নতুন মোড় নিচ্ছিল, যেখানে কথার চেয়ে অনুভূতি বেশি কথা বলছিল। সেদিন সকাল থেকে আকাশটা মেঘলা ছিল, যেন মন খারাপের এক পূর্বাভাস। রুদ্র প্রতিদিনের মতন রামেশার জন্য তার পছন্দের কফি বানিয়ে নিয়ে এলো। রামেশা তখন তার বিছানায় বসে ফোনে কিছু একটা দেখছিল। রুদ্র কাপটা তার পাশে রেখে দিতে রামেশা ফোন থেকে মুখ তুলে তাকালো। ধন্যবাদ রুদ্র, আমি ভাবছিলাম কফিটা কে বানিয়ে দিবে। রুদ্রের ঠোঁটে এক খালি হাসি ফুটে উঠল। রামেশার এই সহজ কৃতজ্ঞতা তার দিনটা সুন্দর করে দিতে যথেষ্ট ছিল। রুদ্র ঘর থেকে বেরিয়ে যেতে রামেশা কফির কাপে চুমুক দিল। তার মনে হলো রুদ্রের হাতে বানানো কফির স্বাদ যেন অন্যরকম। রুদ্র কেন যেন আজকালও থাকলে আমার ভালো লাগে। ওর অবহেলা আর ওর প্রতি আমার রাগ দুটোই কমে যাচ্ছে। এটা কি হচ্ছে আমার? আমি কি ওকে... রামেশার ভাবনা শেষ করতে পারল না। নিজের মনের এই পরিবর্তন তাকে অস্বস্তিতে ফেলছিল। দুপুরে খাবার টেবিলে রামেশার মা স্বভাববশত রুদ্রকে কোনো একটা কারণে বকাঝকা করা শুরু করলো। ওই নবাব পুত্রের মতো বসে আছিস কেন? দেখছিস না তরকারিতে লবণ কম? তোর কি কোনো কাজ নেই নাকি? কেবল বসে বসে খাস আর আমার মেয়ের জীবনটা নষ্ট করিস। রুদ্র মাথা নিচু করে নীরবে শুনছিল, কিন্তু এবার রামেশা আর চুপ থাকলো না। মা, তুমি ওকে কেন এত কথা শোনাচ্ছ? ও তো সারাদিন কাজ করে, আর লবণটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। ওর কি দোষ? রামেশার কথায় তার মা অবাক হলেন। রুদ্র মাথা তুলে রামেশার দিকে তাকালো, তার চোখে একরাশ কৃতজ্ঞতা। রামেশার বাবা এক ঝলক রুদ্রের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। রামেশার এই পরিবর্তন তার চোখ এড়ালো না। দেখলি তো, তোর জামাইয়ের জন্য এখন আমার মেয়েকেও আমাকে কথা শোনাচ্ছে। তিনকালি খারাপ।
রামিসা অবশ্য তার মায়ের কথার কোনো উত্তর দিল না। সে রুদ্রের দিকে তাকিয়ে দেখল রুদ্রের চোখে এক নীরব আনন্দ। এই দৃশ্য রামিসাকে কিছুটা লজ্জিত করলো, কিন্তু তার ভেতরের অনুভূতিগুলো যেন তাকে থামতে দিচ্ছিল না। বিকেলবেলায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। রুদ্র বারান্দায় বসে বই পড়ছিল। রামিসা তার রুম থেকে বেরিয়ে এসে রুদ্রের পাশে এসে দাঁড়ালো। তারা দুজনেই বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে রইল। এক অদ্ভুত নীরবতা তাদের দুজনকে ঘিরে ধরল। আজকে আবহাওয়াটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, এমন আবহাওয়া আমার খুব ভালো লাগে। আচ্ছা রুদ্র, তোমার পরিবারে কে কে আছে? রুদ্রের বুকটা ধুকপুক করা শুরু করলো। রামিসা এই প্রথম তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু জানতে চাইছে। রুদ্র নিজেকে সামলে নিল। আমার বাবা মা আছেন আর এক ছোট বোন আছে। ও, তাদের কি খুব মনে পড়ে তোমার? হ্যাঁ, খুব মনে পড়ে। তাদের কাছে ফিরতে পারলে ভালো লাগতো। রামিসা কিছু বলল না। রুদ্রের এই সহজ কথাগুলো যেন তার মনে এক নতুন অনুরণন তৈরি করলো। রুদ্রের প্রতি তার দীর্ঘদিনের অবজ্ঞা যেন ধীরে ধীরে ভালোবাসায় রূপান্তরিত হচ্ছে। সে হয়তো এখনও পুরোপুরি বুঝতে পারছিল না যে এই অনুভূতিই হলো ভালোবাসা। তাদের মাঝের অহংকার আর অজানা রহস্যের দেয়াল কি এবার সম্পূর্ণরূপে ভেঙে পড়বে? রুদ্রের এই দীর্ঘ প্রতীক্ষা কি তবে এবার শেষ হবে? দিনগুলো যেন এক নতুন সুর লহরী নিয়ে বইছিল। রামিসা রুদ্রের মধ্যকার অদৃশ্য দেয়ালটা যেন ক্রমশই পাতলা হয়ে আসছিল। অবহেলা তাচ্ছিলের জায়গাটা জন্ম নিচ্ছিল এক অস্ফুট টান, এক অব্যক্ত মুগ্ধতা। রামিসা নিজেও বুঝতে পারছিল না যে তার মনের এই পরিবর্তন, কিন্তু রুদ্রের প্রতিটি যত্ন তাকে নতুন করে ভাবাচ্ছিল। সেদিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল। ঝিরিঝিরি বৃষ্টি ধীরে ধীরে মুষলধারে রূপ নিল। রুদ্র রান্নাঘরে কাজ সারছিল আর রামিসা তার রুমেই ছিল। দুপুরে খাওয়ার জন্য রুদ্র যখন খাবার নিয়ে রামিসার রুমের দিকে যাচ্ছিল, হঠাৎ বাড়ির মেইন ফিউজটা চলে গেল। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। রুদ্রের হাতে খাবারের ট্রে ছিল। অন্ধকার আর বিদ্যুৎ চলে যাওয়ায় সে কিছুটা হকচকিয়ে গেল। রুমের ভেতর রামিসা চিৎকার করে উঠল। আহ, কি হলো এটা রুদ্র? কোথায় তুই? রুদ্র দ্রুত নিজেকে সামলে নিল। সে জানত রামিসা অন্ধকারে কিছুটা ভয় পায়। সে সাবধানে ট্রে নামিয়ে রেখে রামিসা রুমের দিকে এগিয়ে গেল। আমি এখানে আছি রামিসা, ভয় পেও না, আমি দেখছি। রুদ্র যখন রামিসার রুমের দরজার কাছে পৌঁছালো, রামিসা তখন অন্ধকারে হাতড়ে কিছু একটা খুঁজছিল। সে কিছু দেখতে না পেয়ে আরও বেশি অস্থির হয়ে উঠল। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কোথায় গেলি তুই? আমার খুব ভয় লাগছে। রুদ্র ধীরে ধীরে রুমের ভেতর প্রবেশ করলো। অন্ধকারে রামিসার হাতটা ধরার চেষ্টা করলো যাতে সে সাহস পায়, কিন্তু অন্ধকারে পথ আন্দাজ করতে না পেরে সে রামিসার পায়ে হোঁচট খেল। রুদ্র ডাল সামলাতে না পেরে রামিসার উপর গিয়ে পড়ল। রামিসা চিৎকারের সুযোগ পেল না। রুদ্রের শরীরের উষ্ণতায় সে যেন বাকরুদ্ধ হয়ে গেল। রুদ্রের হাত দুটো তখন রামিসার কোমরে আর রামিসার হাত দুটো রুদ্রের কাঁধে। তাদের শ্বাস প্রশ্বাস যেন মিশে যাচ্ছিল একাকার হয়ে। রুদ্রের হৃদস্পন্দন দ্রুততর হলো। রামেশার বুকেও একই রকম চাঞ্চল্য। বৃষ্টির শব্দ আর তাদের দ্রুত শ্বাস প্রশ্বাস ছাড়া আর কোনো শব্দ হচ্ছে না রুমে। রুদ্রের মুখটা রামেশার মুখের খুব কাছাকাছি ছিল। অন্ধকারেও রুদ্র রামেশার নরম শ্বাস অনুভব করতে পারছিল। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল। রুদ্রের মনে হলো এই মুহূর্তের জন্য সে যেন সারা জীবন অপেক্ষা করছিল। রামেশার জন্য এক ঘোরের মধ্যে ছিল। রুদ্রের সান্নিধ্য তার কাছে নতুন এক অনুভূতির জন্ম দিল, যা আগে কখনো সে অনুভব করেনি। এটা কি ভয় নাকি এর চেয়েও গভীর কিছু? এই নীরবতা ভেঙে দিল রামেশার বাবার কণ্ঠস্বর। জেনারেটরের আওয়াজ শোনা যাচ্ছিল এবং তার বাবা টর্চ হাতে রুমের দিকে আসছিলেন। রামিসা, রুদ্র, তোমরা ঠিক আছো তো? বিদ্যুৎ চলে গেছে। বাবার কণ্ঠস্বরে রুদ্র ও রামেশা যেন মুহূর্তে সুবিধ ফিরে পেল। তারা দ্রুত নিজেকে সামলে নিল। রুদ্র উঠে দাঁড়ালো আর রামেশা নিজেকে গুছিয়ে নিল। দুজনের মুখে এক অস্বাভাবিক লালচে আভা। জেনারেটরের আলো ঘরে প্রবেশ করতে রুদ্র দ্রুত চার্জার লাইট জ্বালিয়ে দিল। তোমরা ঠিক আছো তো? অন্ধকারে কিছু হয়ে যায়নি তো? হে বাবা, আমরা ঠিক আছি। আমি আমি এসেছিলাম রামিসাকে খাবার দিতে। হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। রামেশার বাবা তাদের দুজনের দিকে এক পলক তাকালেন। তাদের মুখে এক অস্বাভাবিক লজ্জা দেখে তিনি কিছু আন্দাজ করতে পারলেন, কিন্তু কিছু বললেন না। তিনি শুধু মৃদু হেসে চলে গেলেন। রুদ্র ও রামিসা দুজনেই চুপ করে রইল। তাদের মধ্যে এক নতুন নীরবতা, যা আগে তার ছেলের কারণে সৃষ্টি হয়েছিল, আজ তা অন্য এক কারণে। রুদ্রের মনে আনন্দ আর এক অজানা পুলক, রামিসার মনে এক নতুন আলোড়ন। রুদ্রের এই স্পর্শ, এই সান্নিধ্য তার মনে এক অদ্ভুত শিহরণ জাগিয়েছিল। এ ঘটনা কি তাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেবে? রুদ্রের প্রতি রামিসার লুকানো অনুভূতি কি এবার সামনে আসবে? কি সুন্দরভাবে গল্প এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো লাইক, কমেন্ট কিছুই করছেন না আপনারা।
তাড়াতাড়ি লাইক কমেন্ট করুন প্লিজ। দর্শক একটা শেয়ারও করে দেবেন, ঠিক আছে? সেদিন রাতে হঠাৎ করে এক তুমুল বৃষ্টি নেমে এলো, সাথে ছিল প্রচণ্ড বজ্রপাত। কালো মেঘে আকাশ ছেয়ে গিয়েছিল আর বিদ্যুতের ঝলকানিতে আলোকিত হচ্ছিল চারপাশ। রামিসা বিছানায় শুয়েছিল, কানে হাত দিয়ে নিজেকে বজ্রপাতের শব্দ থেকে আড়াল করার চেষ্টা করছিল, কিন্তু বাতাসের শনশন শব্দ আর আলোর ঝলকানি তার ভয়কে যেন আরও বাড়িয়ে দিচ্ছিল। সে ভয় কুঁকড়ে যাচ্ছিল। একা একা এমন রাতে তার ঘুমানো অসম্ভব হয়ে পড়ছিল। রুদ্র অবশ্য নিজের বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। দিনের পরিশ্রম তাকে গভীর ঘুমে তলিয়ে দিয়েছিল। রামিসা বেশ কিছুক্ষণ চেষ্টা করলো ঘুমিয়ে পড়ার, কিন্তু পারল না। বজ্রপাতের প্রতিটি শব্দ তার বুক কাঁপিয়ে দিচ্ছিল। অবশেষে সে আর সহ্য করতে পারল না। রামিসা ধীরে ধীরে বিছানা থেকে নামল, অন্ধকারে সাবধানে পা ফেলে রুদ্রের দিকে এগিয়ে গেল। রুদ্রের পাশে তার মেঝেতে পাতা বিছানায় গিয়ে সে সন্তর্পণে শুয়ে পড়ল। রুদ্র তখনও গভীর ঘুমে। রামিসার উপস্থিতি সে টেরই পেল না। রুদ্রের উষ্ণ সান্নিধ্য রামিসার ভয়কে অনেকটাই কমিয়ে দিল। সে রুদ্রের পাশে নিশ্চিন্তে গা এলিয়ে দিল। ধীরে ধীরে একসময় ঘুমের অতলে তলিয়ে গেল। এভাবে সকাল হয়ে গেল। ভোরের আলো যখন ঘরে উকি দিল, রামিসার ঘুম ভাঙল। চোখ খুলতে সে দেখতে পেল সে রুদ্রের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে, আর রুদ্রকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রুদ্রের বুক থেকে তার উষ্ণ নিঃশ্বাস রামিসার মুখে এসে লাগছিল। রামিসা লজ্জায় লাল হয়ে গেল। তার সারা শরীর যেন উত্তাপে ঝলসে উঠল। রুদ্র তখনও ঘুমে। রামিসা চাইল না রুদ্র কিছু বুঝতে পারুক। সে অত্যন্ত সাবধানে ধীরে ধীরে রুদ্রের বুক থেকে উঠে গেল। তার নড়াচড়ায় যেন রুদ্রের ঘুম ভেঙে না যায়। নিজেকে গুছিয়ে নিয়ে সে দ্রুত নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল, যেন কিছুই ঘটেনি। তার বুকের ভেতর তখনও ঢিপঢিপ করছিল। রামিসার মনে এক নতুন আলোড়ন। রুদ্রের কাছে এমনভাবে ঘুমানো, তাকে জড়িয়ে ধরা, এই অনুভূতিগুলো তার কাছে একেবারেই নতুন। সে নিজেকে প্রশ্ন করল, আমার কি হচ্ছে? আমি কেন এমন করলাম? কেন রুদ্রের কাছে গিয়ে শুয়েছিলাম? আমি কি ওকে? আরে না, কি কি ভাবছি এগুলো? তার মন বারবার রুদ্রর প্রতি তার নতুন অনুভূতির কথা মনে করিয়ে দিচ্ছিল, কিন্তু তার অহংকার আর পুরনো ধারণাগুলো তাকে বাধা দিচ্ছিল। রুদ্রের প্রতি তার অবহেলাকে এবার সত্যি সত্যি ভালোবাসায় রূপান্তরিত হচ্ছে। এই রাত কি তাদের সম্পর্কের এক নতুন সূচনা? সকালের আলোয় রুম ভরে উঠেছে, কিন্তু রুদ্র আর রামিসার মনে তখনও গত রাতের ঘটনা রেশ। রামিসা লজ্জায় লাল হয়ে নিজের বিছানায় ফিরে গেছে, আর রুদ্রের মনে এক অদ্ভুত ভালো লাগা। তাদের সম্পর্ক যেন এক নতুন দিকে মোড় নিচ্ছে। সকালে নাস্তা শেষে রুদ্র যখন রুমে এলো, তার মনে তখনও এক অন্যরকম অনুভূতি। সে প্রতিদিনের মতোই ওয়াশরুমে কাপড় ধুতে যাবে বলে পা বাড়ালো। তখনই রামিসা তাকে বাধা দিল। এই, তোমার কাপড় ধোয়া লাগবে না। কিন্তু কেন? আমি কাজের লোককে বলে দিয়েছি, ওরা ধুয়ে দেবে। রামিসার কথায় রুদ্র যেন আকাশ থেকে পড়ল। এতদিনই কাজগুলো তাকেই করতে হয়েছে। রামিসা কখনো তাকে মানা করেনি। তার মুখে এক রাশ বিস্ময়। রুদ্র চুপ করে দাঁড়িয়ে রইল। রামিসা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলে, আর তুমি তৈরি হয়ে নাও, আমি শপিংয়ে যাব, তুমিও আমার সাথে যাবে। রুদ্রের বিষয়ে যেন কাটছিল না। রামিসা তাকে শপিংয়ে যেতে বলছে। এতদিন সে কেবল ড্রাইভারের মতো গাড়ি চালাতো। রামিসা তাকে কখনো নিজের সঙ্গী হিসেবে দেখেনি। আচ্ছা, তাহলে তুমি তৈরি হয়ে নাও, আমি গিয়ে গাড়িটা পরিষ্কার করে দেই। এই, তোমাকে কি আমি বলেছি গাড়ি পরিষ্কার করতে? গাড়ি পরিষ্কার করার জন্য ড্রাইভার আছে, ও পরিষ্কার করবে। রুদ্র আবারও অবাক হয়ে গেল। রামিসার এই পরিবর্তন রুদ্রের কাছে অপ্রত্যাশিত ছিল। সে আর কিছু না বলে খাটে গিয়ে বসে পড়ল। রামিসা তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। হঠাৎ তার শাড়ির আঁচল কাঁধ থেকে পড়ে গেল। রুদ্র সেটা দেখে সঙ্গে সঙ্গে নিজের চোখে হাত দিয়ে ঢেকে নিল। রামিসা আয়নায় সেটা দেখল। রুদ্রের এই দ্রুত প্রতিক্রিয়া দেখে তার মুখে নিজের অজান্তে এক মুচকে হাসি ফুটে উঠল। রুদ্রের এই সততা, এই শালীনতা তার মন ছুঁয়ে গেল। রামিসার মনে হলো রুদ্রকে সে যতটা খারাপ ভেবেছিল, সে আসলে ততটা খারাপ নয়। হয়তো সে রুদ্রকে কখনো বোঝার চেষ্টাই করেনি। হয়েছে, তুমি চোখ খুলতে পারো। রুদ্র ধীরে ধীরে চোখ খুলল। রামিসা ততক্ষণে আঁচল ঠিক করে নিয়েছে। তার মুখে তখনও সেই হালকা হাসি লেগেছিল। রুদ্রের মনে এক অজানা ভালো লাগা। এই হাসি, এই নরম ব্যবহার রুদ্রের জন্য একটা নতুন এক অভিজ্ঞতা। রামিসা ধীরে ধীরে রুদ্রের দিকে এগিয়ে এলো। তার চোখে এক নতুন উৎসুক। আচ্ছা, তুমি কি সত্যি তেমন লেখাপড়া জানো না? রুদ্র এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। সে কিছুটা থমকে গেল। না, মানে বেশি দূর পড়া হয়নি। কিন্তু পরীক্ষার সময় তুমি আমাকে কিছু বিষয়ে সাহায্য করেছিলে, এমনকি আমার অ্যাসাইনমেন্টেও কিছু টিপস দিয়েছিলে। সেগুলো তো বেশ কাজেও লেগেছিল।
রুদ্রের মুখটা লাল হয়ে গেল। সে ভাবেনি রামিসা এসব খেয়াল করবে। আমি আমি তো শুধু আন্দাজে। আন্তাজে? এত কঠিন জিনিস কেউ আন্তাজে বোঝাতে পারে না। যাই হোক, তৈরি হ, দেরি হচ্ছে। রামিসা মুচকি হেসে ওয়াশরুমের দিকে চলে গেল। রুদ্র অবাক চোখে তাকিয়ে রইল। রামিসার এই পরিবর্তন তার কাছে স্বপ্নের মতো লাগছিল। রুদ্রের মনে এক নতুন আশা জাগলো। তার দীর্ঘ প্রতীক্ষা কি তবে এবার শেষ হতে চলেছে? রামিসার মনে কি রুদ্রের প্রতি সত্যিকারের অনুভূতি জন্ম নিচ্ছে? রুদ্র আর রামিসা দুজনেই তৈরি। রামিসা তার পছন্দের সালোয়ার কামিজ পরেছে, মুখে হালকা মেকআপ। রুদ্র সাধারণ কিন্তু পরিপাটি পোশাকে সেজেছে। তাদের মধ্যে এখন এক নতুন নীরবতা, যা অস্বস্তির চেয়েও বেশি কিছু। রামিসার মনের অন্দরে যেন নতুন এক অনুভূতি খেলা করছে, যা সে নিজেও পুরোপুরি বুঝতে পারছে না। তারা যখন বাড়ির গেটে এলো, ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। রুদ্র প্রথমে গিয়ে সামনের ফ্রন্ট সিটের দরজা খুলে বসতে যাচ্ছিল, কিন্তু রামিসার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। এই, তুমি ওখানে বসে কেন? পেছনে এসে বসো। রুদ্র রামিসার দিকে তাকালো। রামিসা এখন তার আগের মতন সরাসরি অপমান করে না আর, কিন্তু তার কর্তৃত্বপূর্ণ সুরটা এখনও যায়নি। রুদ্র নিজেকে কিছুটা গুটিয়ে নিল। না, আমি এখানে ঠিক আছি, সমস্যা নেই। তোমাকে কি এত কথা বলতে বলেছি? চুপচাপ যা বলছি তাই করো। রামিসাকে রেগে যেতে দেখে রুদ্র আর কোনো কথা বাড়ালো না। সে জানে এই মুহূর্তে তর্ক করা নিরর্থক। রুদ্র ধীরে ধীরে গাড়ি থেকে নেমে এলো এবং রামিসার পাশে পেছনের সিটে গিয়ে বসলো। রুদ্রের এই বাধ্যতা দেখে রামিসার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, যা রুদ্রের চোখ এড়ালো না। রামিসা মনে মনে হাসছিল। রুদ্র রামিসার থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে বসলো। তাদের মাঝে যেন একটা অদৃশ্য দেয়াল। রামিসা তখন আর কিছু বলল না, শুধু সামনের দিকে তাকিয়ে রইল। গাড়ি ছুটে চলল শপিং মলের দিকে। শপিং মলে পৌঁছে তারা গাড়ি থেকে নামল। শপিং মলের উজ্জ্বল আলো আর মানুষের ভিড় রামিসার মনকে চনমনে করে তুলল। রুদ্র নীরবে তার পিছু পিছু চলল, যেন সে রামিসার ছায়া। প্রথমেই রামিসা একটা পোশাকের দোকানে ঢুকলো। সে বিভিন্ন ধরনের পোশাক দেখতে লাগলো। রুদ্র তার পাশেই দাঁড়িয়েছিল। রামিসা যখন একটা পোশাক হাতে নিয়ে দ্বিধায় পড়ল, দ্রুত আলতো করে বলল, এই রংটা তোমাকে মানাবে। রামিসা প্রথমে অবাক হলো, তারপর রুদ্রের পছন্দের পোশাকটা একবার দেখে নিল। তুমিও বুঝি পোশাক বুঝছো? কিছুটা। রামিসা সেদিনের জন্য রুদ্রের পছন্দের একটা পোশাক কিনল। এরপর তারা জুতার দোকানে গেল, গয়নার দোকানে গেল। প্রতিটি দোকান নিয়ে রুদ্রের নীরব উপস্থিতি রামিসার নজর কাড়ছিল। রুদ্র কখনো রামিসার পছন্দের সমালোচনা করেনি, বরং তার পছন্দকে গুরুত্ব দিচ্ছিল। একসময় রামিসা একটা ব্যাগ কিনতে গেল। সে একটা লাল ব্যাগ হাতে নিয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলল, এটা কেমন? সুন্দর, তবে তোমার কাছে কালো ব্যাগটা বেশি মানাবে। ওটা তোমার সব পোশাকের সাথে যাবে। রামিসা রুদ্রের কথায় অবাক হলো। রুদ্রের ফ্যাশন জ্ঞান দেখে সে মুগ্ধ হলো। রামিসা শেষে রুদ্রের পছন্দ মতোই একটা কালো ব্যাগ কিনল। রুদ্রের এই ছোট ছোট মন্তব্যগুলো রামিসার মনে এক নতুন আলোড়ন সৃষ্টি করছিল। সে যেন নতুন করে রুদ্রকে আবিষ্কার করছিল। রামিসা তখন মনে মনে বলে, রুদ্র, ও তো শুধু একটা কেয়ারটেকার নয়, ওর একটা নিজস্ব পরিচয় আছে, রুচি আছে। আমি এতদিন ওকে চিনতেই পারিনি। কেনাকাটা শেষ হলে তারা ফুড কোর্টে গেল। রুদ্র রামিসাকে জিজ্ঞেস করলো সে কী খাবে। রামিসা তার পছন্দের বার্গার আর ফ্রাইসের কথা বলল। রুদ্র অর্ডার দিতে গেল আর রামিসা একটা ফাঁকা টেবিলে বসলো। রুদ্র খাবার নিয়ে এসে বসতে রামিসা লক্ষ্য করলো রুদ্র তার নিজের জন্য খুব সামান্য কিছু অর্ডার করেছে। তোমার খাবার কোথায়? এটা কি তোমার জন্য যথেষ্ট? হ্যাঁ, আমার হয়ে যাবে। রামিসার মনে কিছুটা খারাপ লাগলো। সে তার বার্গার থেকে এক টুকরো রুদ্রের দিকে বাড়িয়ে দিল। নাও খাও, শুধু এইটুকু খেলে তোমার পেট ভরবে না। রুদ্র অবাক হলো, রামিসা তাকে খাবার অফার করছে। রুদ্রের চোখে এক ঝলক আনন্দ। সে মৃদু হেসে খাবারটা নিল। এই ছোট ঘটনাটা রামিসার মনে এক অদ্ভুত উষ্ণতা এনে দিল। সে রুদ্রের প্রতি এক অস্পষ্ট ভালোবাসা অনুভব করতে শুরু করলো। এই শপিং ট্রিপটা যেন তাদের সম্পর্কের বরফ অনেকটাই গলিয়ে দিল। রুদ্রের নীরব ভালোবাসা আর যত্ন যেন রামিসার কঠিন হৃদয়কে ধীরে ধীরে জয় করছিল। শপিং মল থেকে ফেরার পথে রামিসা আর রুদ্রের মধ্যে এক নতুন নীরবতা। এই নীরবতা আগের মতন তিক্ত বা অস্বস্তিকর নয়, বরং এক ধরনের অস্ফুট বোঝাপড়ায় ভরা। রামিসার মনে তখনও ঘুরপাক খাচ্ছিল রুদ্রের ছোট ছোট যত্ন আর তার রুচিবোধের কথা। রুদ্রের মনে ছিল আনন্দ আর একরাশ প্রতীক্ষা। কবে রামিসা তাকে পুরোপুরি বুঝতে পারবে? বাড়ি ফিরে এসে তারা দ্রুত নিজেদের রুমে চলে গেল। রামিসা তার কেনাকাটার ব্যাগগুলো একপাশে রেখে বিছানায় গা এলিয়ে দিল।
তার চোখ ছাদের দিকে স্থির। রুদ্রও তার রুমে এসে নিজের মতো করে গুছিয়ে নিল। তাদের দুজনের মনেই চলছিল এক অদ্ভুত টানাপোড়েন। রাতে ডিনার শেষ করে যখন তারা রুমে ফিরল তখন রাত বেশ গভীর। রামেশা নিজের বিছানায় শুয়ে পড়ল। তার চোখে ঘুম নেই। গত রাতের বৃষ্টির ঘটনা, রুদ্রের বুকে তার ঘুমিয়ে পড়া আর আজকের শপিং মলের ঘটনাগুলো তার মনে বারবার ফিরে আসছিল। রামেশা তখন কিছুটা লজ্জা পেয়ে নিজের মনের মাঝেই বলে, কাল রাতে আমি রুদ্রের পাশে শুয়েছিলাম, ওকে জড়িয়ে ধরেছিলাম। আমি কেন এমন করলাম? আর আজ শপিংও আমার জন্য কি সুন্দর করে সব বেছে দিল। ওর রুচি এত ভালো, আর আমার আঁচল পড়ে যাওয়াতে ও চোখ টেনে নিল। রুদ্র কি সত্যি খারাপ নয়? আমি এতদিন ওকে কি ভেবেছি? ও কি আমাকে ভালোবাসে? রামেশার মনে এক নতুন অনুভূতি, এক অস্পষ্ট ভালোবাসা যেন উকিয়ে দিচ্ছিল। তার অহংকারের দেয়ালটা যেন এবার সত্যি সত্যি ভাঙতে শুরু করেছে। অন্যদিকে রুদ্র নিজের বিছানায় শুয়েছিল। তার চোখেও ঘুম নেই। রামেশার আজকের পরিবর্তন, তার মুখে দেখা হাসি, তার কৃতজ্ঞতা সব কিছুই রুদ্রের মনে এক অন্যরকম অনুভূতির জন্ম দিচ্ছিল। সে মনে মনে ভাবছিল, আমার পরীক্ষা কি তবে শেষ হতে চলেছে? রামিসা, তোমার চোখে আজ আমি এক নতুন অনুভূতি দেখেছি। তুমি হয়তো এখনও বুঝতে পারছো না, কিন্তু তোমার মন আজ আমার উপস্থিতি অনুভব করছে। আমি জানি তোমার জন্য এটা কঠিন। তোমার অহংকার, তোমার স্বপ্ন সব এক মুহূর্তে ভেঙে যাবে যখন তুমি আমার আসল পরিচয় জানবে। কিন্তু আমি বিশ্বাস করি আমার ভালোবাসা একদিন তোমার সব ভুল ভেঙে দেবে। আমি আর বেশি দিন এই ছদ্মবেশ ধরে রাখতে পারবো না। এবার সময় এসেছে সব রহস্যের পর্দা সরানোর। রামিসা, খুব শীঘ্রই তুমি তোমার RS গ্রুপ অফ কোম্পানির মালিককে দেখতে পাবে, যাকে তুমি এতদিন চোখের সামনে থেকেও চিনতে পারোনি। রুদ্রের মনে এক মিশ্র অনুভূতি। একদিকে রামেশাকে হারানোর ভয়, অন্যদিকে সব সত্যিটা জানানোর তীব্র আকাঙ্ক্ষা। এই নীরব লড়াইয়ের শেষ কোথায়? রামেশার অস্পষ্ট অনুভূতি কি ভালোবাসায় পরিণত হবে, নাকি সত্য উন্মোচনের পর সব কিছু আগের মতোই ভেঙে যাবে? রাতের নিস্তব্ধতা যেন তাদের দুজনের মনের কথাগুলোকে আরও গভীর করে তুলল। দিনগুলো যেন এক নতুন ছন্দ খুঁজে পেয়েছিল। রামেশার জন্মদিন ঘনিয়ে আসছিল, আর রুদ্র মনে মনে প্রতিজ্ঞা করেছিল এই জন্মদিনে সে রামেশাকে তার জীবনের সেরা উপহারটি দেবে। রামেশার মনেও রুদ্রের জন্য এক অস্পষ্ট ভালোবাসা জন্ম নিচ্ছিল। রুদ্রের যত্ন আর নৈকট্য রামেশার অহংকারের দেয়ালকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। সম্পর্ক যেন এক নতুন দিকে মোড় নিচ্ছিল। জন্মদিনের ঠিক আগের দিন সকাল, সবকিছু যখন সুন্দরভাবে চলছিল তখনই ঘটল অপ্রত্যাশিত ঘটনা। রামেশা তার ভার্সিটির এক গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছিল। এটা ছিল তাদের ফাইনাল প্রজেক্টের একটা অংশ, যা জমা দেওয়ার শেষ সময় ছিল সেদিন দুপুরে। হঠাৎ করে তার ল্যাপটপ থেকে ফাইলটা উধাও হয়ে গেল। রামেশা ফ্র্যান্টিক্যালি ফাইলটা খুঁজতে লাগলো, কিন্তু পেল না। তার মনে পড়ল গতরাতে রুদ্র তার ল্যাপটপ চার্জ দিয়েছিল। তার রাগ মুহূর্তে তুঙ্গে উঠল। রুদ্র, তুই কোথায়? এক্ষুনি আয় এখানে। রুদ্র রান্নাঘর থেকে দ্রুত বেরিয়ে এলো। রামেশার এমন অগ্নিমূর্তি দেখে সে কিছুটা ভয় পেয়ে গেল। রামেশার মাও বাবাও সেখানে এলেন। তোর সাহস কত বড়! আমার অ্যাসাইনমেন্টের ফাইল কেন ডিলিট করেছিস? তুই কি চাস আমি পরীক্ষা ফেল করি, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাক? তোর মতো একটা অশিক্ষিত লোক আমার ভালো দেখতে পারিস না। রুদ্র হতভম্ব, সে বুঝতে পারছিল না কি বলবে। রামেশার মাও রুদ্রের দিকে বিষাক্ত দৃষ্টিতে তাকালেন। দেখলে তো রফিক, তোমার এই জামাইয়ের কাণ্ড। তোমার মায়ের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে। আমি তোকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছিলাম, ভেবেছিলাম তুই হয়তো অন্যরকম, কিন্তু তোর মতো ছেলে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। আমার কি মনে হয় জানিস, তোদের না বাবা মায়ের ঠিক নেই, না হলে এমন কুলাঙ্গার জন্ম হয় না। রামেশার শেষ কথাটা রুদ্রের কানে বাজতে তার রক্ত মাথায় চড়ে গেল। সে স্থির হয়ে গেল, তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। তার বাবা মা, তাদের নিয়ে এমন কথা বলার সাহস রামেশার হলো কি করে? রুদ্র নিজেকে আর ধরে রাখতে পারল না। বিদ্যুৎ গতিতে রুদ্র রামেশার দিকে এগিয়ে গেল। চর একটার পর একটা দুটো থাপ্পড় বসিয়ে দিল রামেশার দুগালে। থাপ্পড়ের তীব্রতায় রামেশা তাল সামলাতে না পেরে ছিটকে মাটিতে পড়ে গেল। পরিবারের সবাই, রামেশার মা ও বাবা সবাই অবাক হয়ে গেল। এমনটা কেউ কল্পনাও করেনি। রামেশার মা চিৎকার করে উঠলেন, তোমার সাহস কিভাবে হয় আমার বাবা মাকে নিয়ে বাজে কথা বলার? আমাকে হাজার কথা বলছো, আজ পর্যন্ত আমি সব সহ্য করেছি, কিন্তু তোমার সাহস কিভাবে হলো আমার বাবা মাকে নিয়ে খারাপ কথা বলার? রুদ্রের চোখ তখনও রাগে জ্বলছে। সে জানে এই মুহূর্তে তাকে সত্যটা প্রমাণ করতে হবে। রুদ্র দ্রুত রামেশার ল্যাপটপটা হাতে তুলে নিল।
মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে ল্যাপটপে রিসাইকেল বিন ওপেন করলো এবং রামিসার অ্যাসাইনমেন্টের ফাইলটা খুঁজে বের করলো। তারপর ফাইলটা রামিসার সামনে রিস্টোর করে দেখালো। তোমার ফাইল এখানে ছিল, তুমি নিজে ভুল করে ডিলিট করেছো আর দুষ্টা দিচ্ছ আমাকে। আমার বাবা মাকে নিয়ে কথা বলার আগে অন্তত সত্যিটা জেনে নিতে পারতে। রামিসার চোখ বড় বড় হয়ে গেল, সে স্তব্ধ হয়ে গেল। তার ফাইল ঠিক আছে, তাহলে সে এতক্ষণ রুদ্রকে কি বলেছে? তার নিজের ভুল আর সে রুদ্রের বাবা মাকে নিয়ে কি ভয়ানক কথা বলেছে। রামিসা মনে মনে বলে, আমার ভুল, আমি রুদ্রকে এত অপমান করলাম, ওর বাবা মাকে নিয়ে কিসব বাজে বাজে কথা বললাম। ও আমাকে থাপ্পড় মারলো, কিন্তু কেন মারলো? আমি যে ওর বাবা মাকে নিয়ে কথা বলেছি, আমি কি করলাম? আমি যে ওকে এখন ভালোবাসি, আমি ওকে ভুল বুঝেছিলাম, এতটা ভুল। উফ। রামিসার চোখ থেকে অনর্গল জল ঝরছিল। লজ্জায় অনুশোচনায় তার মাথা নিচু হয়ে গেল। রুদ্রের চোখে তখনও রাগ জ্বলছিল। সে রামিসার দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত দরজার দিকে পা বাড়ালো, যেন এই পরিস্থিতি থেকে দূরে চলে যেতে চাইছে। রুদ্র যে দরজার কাছে পৌঁছালো, অমনি রামিসা বিদ্যুতের বেগে উঠে গিয়ে পেছন থেকে রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরল। তার কান্নার শব্দে ঘর ভেঙে যাচ্ছিল। প্লিজ রুদ্র, যেও না, আমি ভুল করেছি, আমি খুব ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি। আমি খুব খারাপ, আমি ভুল বুঝেছিলাম। আমি জানি তুমি এমন কিছু করতে পারো না। তোমার বাবা মাকে নিয়ে বাজে কথা বলার জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ রুদ্র, আমাকে ছেড়ে যেও না। রুদ্র থমকে গেল। রামিসার এমন আকুতি, এমনভাবে তাকে জড়িয়ে ধরে কান্না রুদ্র কখনো কল্পনা করেনি। তার রাগ যেন নিমেষে কর্পূরের মতন উড়ে গেল। তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এলো। সে ধীরে ধীরে রামিসার দিকে ঘুরল। রামিসা, তুমি কাঁদছো কেন? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ রুদ্র, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি না কখন কিভাবে এটা হয়েছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমার বাবা মাকে নিয়ে যা বলেছি তার জন্য আমি সত্যি অনুতপ্ত। রামিসার বাবা এবং মা দুজনেই অবাক হয়ে এই দৃশ্য দেখছিলেন। তাদের চোখ বড় বড় হয়ে গিয়েছিল। রামিসার মার মুখে ছিল বিস্ময়, আর রামিসার বাবার মুখে ছিল এক গভীর স্বস্তি। আমি জানতাম এই দিনটা আসবে। আমি জানতাম রুদ্র, তুই সফল হবি। রামিসা, তুই রুদ্রকে ভালোবাসিস? এ কি বলছিস তুই? রামিসা তখনও রুদ্রকে জড়িয়ে ধরে কাঁদেছিল। রুদ্র আলতো করে রামিসার চোখের জল মুছে দিল। তার মনে হলো তার দীর্ঘদিনের পরীক্ষা আজ সফল। রামিসার জন্মদিনের সেরা উপহার আজ রামিসা নিজেই রুদ্রকে দিল, তার ভালোবাসা। রামিসার বাবা খন্দকার রফিকুল সাহেব তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখলেন তিনি আরও কিছু বলতে চাইছেন, কিন্তু তিনি তাকে আর সুযোগ দিলেন না। তিনি আলতো করে তার স্ত্রীর হাত ধরে ইশারায় বুঝিয়ে দিলেন যে এই মুহূর্তে নীরবতাই শ্রেয়। তার মুখে এক গভীর তৃপ্তি আর স্বস্তির হাসি। তিনি জানতেন এই মুহূর্তটার জন্যই তিনি এতদিন অপেক্ষা করেছিলেন। তিনি ধীরে ধীরে তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে গেলেন, যেন রুদ্র আর রামিসার একান্ত মুহূর্তটাকে সম্মান জানালেন। রামিসা তখনও রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছিল। তার শরীর ভয়ে আর অনুশোচনায় কাঁদছিল। রুদ্রের শার্ট তার চোখের জলে ভিজে যাচ্ছিল। রুদ্র আলতো করে রামিসাকে নিজের থেকে একটু দূরে সরিয়ে তার মুখটা দুহাতে তুলে ধরল। রামিসার চোখ তখনও জলে টলমল করছে, আর তার গাল দুটো রুদ্রের থাপ্পড়ের দাগে লাল হয়ে গেছে। রামিসা, আর কেঁদো না। দেখো, তোমার গাল দুটো লাল হয়ে গেছে। আমার জন্য তোমার এত কষ্ট হওয়ার উচিত নয়। রামিসা মাথা নিচু করে রইল। সে নিজেকে রুদ্রের কাছে ভীষণ অপরাধী মনে করছিল। আমি খুব খারাপ রুদ্র, আমি তোমাকে তোমার বাবা মাকে কতটা খারাপ বলেছি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি যে তোমাকে খুব ভালোবাসি। আমি জানি রামিসা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমার বাবা মাও তোমাকে ক্ষমা করে দেবেন। তুমি তো ভুল করেছো, ইচ্ছাকৃতভাবে তো করোনি, আর আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো। রুদ্রের কথায় রামিসা যেন কিছুটা স্বস্তি পেল। রুদ্র আলতো করে রামিসার গাল ছুঁয়ে দিল। তোমার বাবা মাকে নিয়ে কথা বলে আমার সহ্য হয় না, তাই রাগ করেছিলাম, কিন্তু এখন আর রাগ নেই। দেখো, আমি তোমাকে মারিনি, তোমার গালে হাত দিয়েছিলাম যাতে তুমি আমার কথা শোনো। আর তুমি যদি সত্যি আমার সাথে থাকতে চাও,
তাহলে আর কখনো নিজেকে বা আমাকে ছোট মনে করবে না। তুমি আমার জীবন সঙ্গিনী, আর আমি তোমাকে খুব ভালোবাসি রামিসা। রুদ্র রামিসাকে আলতো করে নিজের বুকে টেনে নিল। রামিসা তার বুকে মুখ গুজিয়ে আরও কিছুক্ষণ ফুপিয়ে কাঁদল। রুদ্র তার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছিল, যেন বোঝাতে চাইছিল সে তার পাশেই আছে। রামিসার কান্নার তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করলো। তার মনে হলো রুদ্রের এই আলিঙ্গনই তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। আমাকে ছেড়ে যাবে না তো? রুদ্র হাসি মুখে রামিসার কপালে একটা চুমু দিয়ে বলে, কখনোই না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এখন থেকে আমরা সবসময় একসাথে থাকবো। রামিসা রুদ্রের কথা শুনে এক অদ্ভুত শান্তি পেল। তার মুখের বিষণ্ণতা কেটে গিয়ে এক ঝলক হাসি ফুটে উঠল। রুদ্রের বুকে মাথা রেখে সে যেন সব ভয়, সব কষ্ট ভুলে গেল। তাদের সম্পর্ক আজ এক নতুন বাঁক নিল, যেখানে ভালোবাসা আর বিশ্বাস সব অবহেলার দেয়াল ভেঙে দিয়ে নতুন এক ভবিষ্যতের পথ তৈরি করল। দিনটা যেন চোখের পলকে কেটে গেল। বিকেলে রামিসা আর রুদ্র একে অপরের সঙ্গে অনেক কথা বলল, যা এতদিন চাপা পড়েছিল। রামিসা তার সব অভিমান, সব ভুল বোঝাবুঝি রুদ্রের কাছে উজাড় করে দিল, আর রুদ্র ধৈর্য ধরে সব শুনল, তাকে আশ্বস্ত করল। তাদের মাঝের পুরনো তিক্ততা যেন ভালোবাসার উষ্ণতায় সম্পূর্ণ গলে গেল। রামিসার বাবা মাও তাদের দুজনকে এক নতুন চোখে দেখছিলেন। তাদের মুখে ছিল স্বস্তি আর আনন্দের ছাপ। রাতের খাবার টেবিলে আজ এক ভিন্ন চিত্র। রামিসা রুদ্রের পাশে এসে বসল। তার চোখে আর সে তাচ্ছিল্য নেই, বরং এক গভীর মমতা। রামিসার মা প্রথম দিকে কিছুটা ইতস্তত করলেও রুদ্রের দিকে তাকিয়ে তিনি শান্ত হলেন। রুদ্র আজ আর নিচে বসে নেই, রামিসার পাশে একই টেবিলে বসে আছে। পরিবারের সবাই মিলে একসঙ্গে রাতের খাবার খেলো, যা আগে কখনো ঘটেনি। খাবার শেষে যখন সবাই উঠে যাচ্ছিল, রামিসার বাবা রুদ্রের দিকে তাকিয়ে শুধু একটা নীরব হাসি দিলেন। সে হাসিতে ছিল এক বাবার অগণিত স্বপ্ন পূরণের আনন্দ। রামিসার মা অবশ্য মুখ গোমরা করে রইলেন, কিন্তু কিছু বললেন না। রাত গভীর হলো। রুদ্র আর রামিসা যখন রুমে এলো, তাদের মধ্যে এক নতুন ধরনের নীরবতা বিরাজ করছিল। এই নীরবতা ছিল জড়তা, উত্তেজনা এবং ভালোবাসায় ভরা। রামিসা নিজের বিছানায় বসল। তার মনটা তখনও অজানা এক ভয় কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল এক গভীর আকাঙ্ক্ষা। রুদ্র বিছানার পাশে এসে দাঁড়ালো। ভয় পাচ্ছ রামিসা? একটু, আমি জানি না কি বলবো। কিছু বলতে হবে না, শুধু বিশ্বাস করো, আমি সবসময় তোমার পাশে থাকবো। আমি তোমাকে কখনো কষ্ট দেব না। রুদ্র রামিসার পাশে বিছানায় বসল। রামিসা রুদ্রের দিকে তাকালো। তার চোখে তখন আর কোনো সংশয় নেই। সে রুদ্রের বুকে মাথা রাখল, আর রুদ্র আলতো করে তাকে নিজের বাহু ডোরে জড়িয়ে ধরল। রামিসার মনে হলো সে যেন তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে। রুদ্রের হৃদস্পন্দন তার কানে পাচ্ছিল, যা তাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। রুদ্র আলতো করে রামিসার চুলে হাত বুলাতে লাগলো। তার শরীরের উষ্ণতা একে অপরের সাথে মিশে যাচ্ছিল। রামিসা ধীরে ধীরে রুদ্রের দিকে মুখ তুলে তাকালো। তার চোখে গভীর ভালোবাসা। রুদ্র আলতো করে রামিসার কপালে, তারপর তার চোখে, অবশেষে তার নরম ঠোঁটে এক গভীর চুম্বন আঁকল। রামিসা নিজেকে রুদ্রের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করল। তাদের ভালোবাসার বাঁধন যেন আরও দৃঢ় হলো। এক শান্ত গভীর অনুভূতির আবেশে তারা একে অপরের সান্নিধ্যে ঘুমিয়ে পড়ল। রুদ্রের চোখে ছিল এক ঝলক আনন্দ আর এক নতুন ভবিষ্যতের স্বপ্ন। তার দীর্ঘ প্রতীক্ষা, তার নীরব ভালোবাসা সব যেন আজ পূর্ণতা পেল। তারা দুজন এক নতুন ভোরের স্বপ্ন দেখছিল, যেখানে তাদের সম্পর্ক আর কোনো ছদ্মবেশের আড়ালে থাকবে না, থাকবে শুধু ভালোবাসা আর বিশ্বাসের বন্ধন। ভোরের নরম আলো যখন জানলার কাঁচ ভেদ করে ঘরে উকি দিল, রুদ্রের ঘুম ভাঙল এক অপার্থিব প্রশান্তি নিয়ে। তার চোখে তখনও গতরাতের ভালোবাসার আবেশ। সে দেখল রামিসা তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকেই ঘুমিয়ে আছে, এক পরম নিশ্চিন্তে। রামিসার মুখে লেগে আছে এক স্নিগ্ধ হাসি, যা রুদ্র আগে কখনো দেখেনি। রুদ্রর মনে হলো এই মুহূর্তটা তার জীবনের সেরা পাওয়া। রুদ্র আলতো করে রামিসার মুখের উপর থেকে ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। তারপর তার কপালে খুব সাবধানে, যেন ঘুম ভেঙে না যায়, এক উষ্ণ চুমু আঁকল। চুমু দিতে রামিসার চোখ খুলে গেল। সে রুদ্রকে এত কাছ থেকে দেখে প্রথমে কিছুটা লজ্জা পেল, কিন্তু পরক্ষণে তার মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল। শুভ জন্মদিন রামিসা। রামিসা অবাক হলো। রুদ্র তার জন্মদিনের কথা মনে রেখেছে, আর এমন অন্তরঙ্গভাবে তাকে উইশ করেছে। তার গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। রামিসা রুদ্রকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ রুদ্র, কিন্তু তুমি তুমি জানলে কি করে আজ আমার জন্মদিন? তোমার জন্মদিনের কথা আমি কেন জানবো না? তোমার সব কথাই তো আমার মনে থাকে। রামিসার মনটা খুশিতে ভরে গেল। রুদ্রের এই সহজ কথাগুলো তার হৃদয় ছুঁয়ে গেল। সে রুদ্রের বুকে মুখ গুজে দিল। আমি আমি খুব খুশি রুদ্র, তুমি আমার জীবনে আসার পর সব কিছু বদলে গেছে।
আমারও সব কিছু বলতে গেছে রামেশা, তুমিই আমার জীবন। রুদ্র আলতো করে রামেশার মুখটা নিজের দিকে তুলে ধরল। তাদের চোখাচোখি হতেই ভালোবাসার এক নীরব ভাষা তাদের মধ্যে বিনিময় হলো। রুদ্র ধীরে ধীরে রামেশার কপালে, নাকে এবং সর্বশেষে তার নরম ঠোঁটে এক গভীর দীর্ঘ চুম্বন এঁকে দিল। রামেশা কোনো বাধা দিল না, বরং সেও সমানভাবে রুদ্রকে প্রতিদান দিল। কিছুক্ষণ পর তারা দুজন বিছানা থেকে উঠে বসল। রামেশার চোখে তখনও স্বপ্নের ঘোর। তারা দুজনেই ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে গেল। ফ্রেশ হয়ে যখন তারা রুম থেকে বের হয়ে নিচে নামছিল, তাদের কানে যেন এক ধরনের মৃদু শব্দ ভেসে আসছিল। নিচে নামতে রামেশা অবাক হয়ে গেল। বাড়ির বাইরেটা তখনও সম্পূর্ণ দেখা না গেলেও ভেতরের গেট দিয়ে উকি দিতেই দেখা যাচ্ছিল একদল ডেকোরেশনের লোক বাড়ির উঠোনে বিশাল প্যান্ডেল তৈরি করেছে। রঙিন কাপড় আর আলোর ঝলকানি দেখা যাচ্ছিল। কি হলো? কি হচ্ছে? কারা এলো? রুদ্র রামেশার দিকে তাকিয়ে হাসল। সে রহস্যময় হাসি যা রামেশাকে এখন আর বিরক্ত করে না, বরং কৌতূহলী করে তোলে। তোমার জন্মদিন বলে কথা, একটু সাজানো হচ্ছে। রামেশার চোখ বড় হয়ে গেল। রুদ্র তার জন্য এত বড় সারপ্রাইজ প্ল্যান করেছে। তার মনে এক অন্যরকম ভালো লাগা কাজ করতে লাগলো। সে রুদ্রের হাত শক্ত করে ধরল। এই মুহূর্তে রামেশা যেন রুদ্রের প্রতি এক গভীর ভালোবাসা আর মুগ্ধতা অনুভব করছিল। সকালে নাস্তা শেষ করে রুদ্র যখন বিদায় নিতে চাইল, রামেশার মনে তখন এক অদ্ভুত আশঙ্কা। গত রাতের সব রোমান্টিক মুহূর্তগুলো যেন এক ঝলকে তার মনে ভেসে উঠল। আচ্ছা রামেশা, আমি আসছি। কোথায় যাবে? আমি সন্ধ্যার আগে ফিরে আসবো, প্লিজ আর কিছু জিজ্ঞেস করো না, ফিরে আসলে সব বলবো। রামেশা আর কিছু বলল না। রুদ্রের চোখে এক গভীর রহস্যময়তা। রুদ্র চলে গেল। রামেশার দিনটা কাটছিল একা একা। রুদ্রের অনুপস্থিতি তাকে বারবার অনুভব করাচ্ছিল। বিকেলের দিকে তার বান্ধবীরা একে একে চলে এলো। তারা এসে রামেশাকে শুভেচ্ছা জানালো জন্মদিনের, আর রামেশা ধন্যবাদ জানালো। কি রে, দুলাভাই কোথায়? ও কোথায় যেন গিয়েছে, সন্ধ্যার দিকে ফিরবে বলেছে। এরপর তারা সবাই মিলে আড্ডা দিতে শুরু করলো। কিন্তু রামেশার মন তখনও রুদ্রের জন্য ছটফট করছিল। সন্ধ্যা নামতেই তার টেনশন আরও বাড়তে লাগলো। রুদ্র তখনও ফিরে আসেনি। বান্ধবীরা সবাই মিলে রামেশাকে জন্মদিনের জন্য সাজাতে লাগলো। কিন্তু রামেশার মন তখনও খারাপ ছিল। তার চোখ বারবার ঘড়ির দিকে যাচ্ছিল, আর মন খুঁজছিল রুদ্রকে। সময় চলে এলো কেক কাটার। রামেশার বাবা মা তাকে নিয়ে স্টেজে উঠলেন। রামেশার মন তখনও রুদ্রকে খুঁজছিল। তার চোখ ভিড়ের মধ্যে রুদ্রের ছায়া খুঁজছিল। সে যখন কেক কাটবে বলে হাত বাড়ালো, ঠিক তখনই বাড়ির গেট দিয়ে প্রবেশ করলো কালো রঙের 4টি ঝকঝকে BMW M5, BMW 7 সিরিজ, BMW X7, BMW 8 সিরিজ গাড়ি। অনুষ্ঠানে থাকা সবার চোখ তখন সেদিকে চলে গেল। সবাই বিস্মিত হয়ে তাকিয়ে রইল। কালো পোশাক পরা বডিগার্ডরা দ্রুত গাড়িগুলো থেকে নেমে এলো। মাঝখানের BMW 7 সিরিজ গাড়িটির ফ্রন্ট সিট থেকে একজন কালো স্যুট পরা, স্টাইলিশ সানগ্লাস চোখে, পরিপাটি চুলে আছড়ানো এক সুদর্শন যুবক নামল। সে ধীরে ধীরে গাড়ির দরজা খুলে দিল, আর সেখান থেকে নেমে এলো রুদ্র। তার পরনে ছিল একটা ডিজাইনার কালো স্যুট, মানানসই সাদা শার্ট এবং একটা সিল্ক টাই। তার হাতের ঘড়িটি চাঁদের আলোতে ছিকছিক করছিল, আর তার আত্মবিশ্বাসী পদক্ষেপে সে যেন এক ভিন্ন মানুষ। রামেশার মা, রামেশা ও তার বান্ধবীরা তো পুরোই অবাক। তাদের চোখ বড় বড় হয়ে গেল। এই রুদ্রকে তারা আগে কখনো দেখেনি। রুদ্র ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে গেল। স্টেজে উঠতেই রামেশার বাবা একরাশ আনন্দ নিয়ে তাকে জড়িয়ে ধরলেন। তার চোখে জল। রামেশার বাবা মায় খাতে নিয়ে বলেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমার একমাত্র মেয়ের জামাইয়ের সঙ্গে। ও হচ্ছে রুদ্র রয় চৌধুরী, আর গ্রুপ অফ কোম্পানির একমাত্র স্বত্বাধিকারী। অনুষ্ঠানস্থলে থাকা সবাই যেন আকাশ থেকে পড়ল। অবিশ্বাস্য চোখে তারা রুদ্রের দিকে তাকিয়ে রইল। রুদ্র মাইক্রোফোন হাতে নিল। জানি অনেকের বিশ্বাস হবে না, আমি অনেক আগেই আমার পরিচয় প্রকাশ করতাম, কিন্তু কোনো এক কারণে এতদিন ছদ্মবেশে ছিলাম। প্রায় 4 বছর আগে আমার বাবার সাহায্যে আমি আমার কোম্পানি শুরু করি। তারপর থেকে নিজের প্রচেষ্টা এবং পরিবারের সমর্থনে আমি আজ এত দূরে আসতে পেরেছি। রুদ্র এক ঝলক রামেশার দিকে তাকালো। তার মুখে এক রহস্যময় হাসি। আর আপনাদের সবার কাছে একটা প্রশ্ন থাকে সব সময় যে RS এর পূর্ণরূপ কি? এখানে R দিয়ে আমার নামে রয়েছে রুদ্র, আর S দিয়ে আমার একমাত্র ছোট বোন সামিয়ার নাম রয়েছে। আজ বেশি কিছু বলবো না, আমার ওয়াইফের জন্মদিন, সেটাই আজকে আমার মূল উদ্দেশ্য। কথাগুলো শুনে সেখানে থাকা সবাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। রামেশা তো বিশ্বাসই করতে পারছিল না, তার চোখ দিয়ে অনর্গল জল ঝরছিল। রুদ্র তখন রামেশার কাছে গেল। কি ব্যাপার, তুমি আমাকে সারাই কেক কেটে ফেলেছো? রুদ্র,
এটা এটা কি তুমি? আমি বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস হচ্ছে না? আচ্ছা চলো কেক কাটি, বাকি কথা পরে হবে। রুদ্র তখন রামিসার হাত ধরে কেক কাটল। রামিসার হাতে কাঁপুনি, সে যেন ঘোরের মধ্যে ছিল। রুদ্র কেকের প্রথম টুকরোটি নিজ হাতে রামিসাকে খাইয়ে দিল। রামিসার চোখে তখন আনন্দাশ্রু আর একরাশ বিস্ময়। কেক কাটা শেষ হতেই রুদ্র রামিসার বাবার দিকে ফিরে তাকালো। বাবা, আমি আজকে রামিসাকে নিয়ে আমার বাড়িতে চলে যাব। এসব নাটকের দিন শেষ। রামিসার বাবা রুদ্রের দিকে তাকিয়ে স্নেহময় হাসি দিলেন। আপনারাও চলুন আমাদের সাথে। না বাবা, আমরা পরে যাব, তোমরা আজকে চলে যাও। ঠিক আছে বাবা, আপনি যা বলেন তাই হবে। তাহলে আমরা গেলাম। বাবা, আমাদের জন্য দোয়া করবেন। আর মা, ও সরি, আপনাকে তো মা বলা যাবে না। রুদ্রের ঠাট্টা শুনে রামেশ্বর মার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি রুদ্রের দিকে অনুতপ্ত দৃষ্টিতে তাকালেন। রুদ্র, আসলে আমি... না, আর কিছু বলার দরকার নেই। আমাদের জন্য দোয়া করবেন, এটাই যথেষ্ট। ঠিক আছে, বিদায় সবাইকে। রুদ্র তখন রামিসার হাত ধরে স্টেজের থেকে নামল। রামিসা তখনও ঘোরের মধ্যে, তার চারপাশে যা ঘটছে তা যেন সে বিশ্বাস করতে পারছিল না। রুদ্র তাকে নিয়ে সোজা গাড়ির কাছে চলে এলো। কালো BMW M5 গাড়িতে উঠে বসলো। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে রুদ্রের বাড়ির সামনে থামল, যেটা ছিল এক বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি। রামিসা বাড়িটা দেখে আরও বেশি বিস্মিত হলো। রুদ্র গাড়ি থেকে নেমে তারপর রামিসার হাত ধরে তাকে গাড়ি থেকে নামালো। বিশাল গেট দিয়ে বাড়ির ভেতরে যেতেই একটা মিষ্টি চেহারার মেয়ে এসে রামিসাকে জড়িয়ে ধরল। ভাবি, তোমার জন্য অনেক অপেক্ষা করেছি, এবার তুমি চলে এসেছো, তোমাকে আর কোথাও যেতে দেব না। রামিসা বুঝতে পারলো এটাই রুদ্রের ছোট বোন সামিয়া। সামিয়ার আন্তরিকতা রামিসার মন ছুঁয়ে গেল। হ্যাঁ সামিয়া, আমি চলে এসেছি, আর কোথাও যাব না। রুদ্র সামিয়া আর রামিসাকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো। বিশাল ড্রয়িং রুমে রুদ্রের বাবা ও মা তাদের জন্য অপেক্ষা করছিলেন। রুদ্রের বাবা ও মা রামিসাকে দেখে হাসি মুখে এগিয়ে এসে রামিসাকে জড়িয়ে ধরেন। এসো মা, তোমাকে দেখে খুব খুশি হলাম। রুদ্র তোমার কথা অনেক বলেছে। আমার ছেলের বউ হয়ে এসেছো, তোমাকে পেয়ে আমরা ধন্য। রামিসার চোখে জল এসে গেল। এত ভালোবাসা, এত সম্মান, এতদিন সে রুদ্রকে কী ভেবে এসেছে, আজ তার সব ভুল ভেঙে গেল। রুদ্র তার হাত শক্ত করে ধরল, যেন বোঝাতে চাইল এই হলো তোমার নতুন পরিবার। রামিসার মনে হলো তার জীবন সত্যি এক নতুন দিগন্তে প্রবেশ করেছে। রুদ্রের রাজপ্রাসাদের মতো বাড়িতে পৌঁছে রামিসার ঘোর যেন কাটছিল না। রুদ্রের বাবা মায়ের স্নেহ আর সামিয়ার উষ্ণ অভ্যর্থনা তাকে নতুন এক জগতে নিয়ে এলো। কিছুক্ষণ পর সবাই মিলে রাতের খাবার ছাড়ল। আজ রাতের খাবার টেবিলে কোনো চাপ ছিল না, ছিল শুধু আনন্দ আর নতুন এক সম্পর্কের সূচনা। খাবার শেষে সামিয়া রামেশার হাত ধরে উচ্ছ্বসিত হয়ে উঠল। ভাবি, আজকে তোমরা ট্রাইড, তাই কোনো মজা করলাম না। কালকে থেকে কিন্তু তোমাকে অনেক জ্বালাবো। ঠিক আছে, দেখা যাবে তুমি কেমন জ্বালাতে পারো। এরপর সবাই যে যার রুমে চলে গেল। রুদ্র আর রামিসা যখন নিজেদের রুমে ঢুকলো, রামিসার মনে তখন অসংখ্য প্রশ্ন। সে রুদ্রের দিকে তাকালো, তার চোখে একরাশ জিজ্ঞাসা। রুদ্র, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে এতদিন ধরে, কি হলো এগুলো? রুদ্র আলতো করে রামিসার হাত ধরে তাকে বিছানায় বসালো। রুদ্র রামিসার পাশে বসলো। সে ধীরে ধীরে সবটা খুলে বলতে শুরু করলো। তার ছদ্মবেশ ধারণের কারণ, বাবার অসুস্থতা, সামিয়ার নিরাপত্তা আর রামিসার অহংকার ভাঙার জন্য তার এই কঠিন সিদ্ধান্ত। রুদ্র যখন তার ছোটবেলার কথা, তার কঠোর পরিশ্রমের কথা আর তার বাবা মায়ের স্বপ্ন পূরণের কথা বলছিল, রামিসা নিস্তব্ধ হয়ে শুনছিল। তার চোখ দিয়ে অনর্গল জল ঝরছিল। রুদ্রের কথাগুলো শুনে রামিসা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল, যেন সে নিজের ভুলগুলো নতুন করে দেখতে পাচ্ছিল। রামিসার নীরবতা দেখে রুদ্র তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। রামিসার পিঠে তার উষ্ণ নিঃশ্বাস অনুভব করল। আমি জানতাম এই দিনটা আসবে রামিসা। আমি জানতাম একদিন তুমি আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি রুদ্র, কত অপমান করেছি। আমি অন্ধ ছিলাম, আমি তোমাকে চিনতে পারিনি। তুমি কোনো ভুল করোনি রামিসা। আমি চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো, আমার পরিচয় দেখে নয়, আমার সত্তা দেখে। আর আজ তুমি আমাকে সে ভালোবাসা দিয়েছ। এর চেয়ে বড় আর কি হতে পারে? রুদ্র রামিসাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তার চোখ রামিসার চোখে স্থির। আমি তোমাকে প্রতিজ্ঞা করছি রামিসা, আজকের পর থেকে তোমার চোখে আমি আর এক ফোঁটা জলও দেখতে চাই না। তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। তোমার পাশে আমি সব সময় থাকব, তোমার ছায়া হয়ে, তোমার শক্তি হয়ে। আমিও তোমাকে প্রতিজ্ঞা করছি রুদ্র, আজকের পর থেকে আমার জীবনে তুমিই সব।
আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পাশে থাকবো। তোমার দুঃখ সুখে আমি সব সময় সঙ্গী হব। তাদের চোখাচোখি হতেই যেন সব অভিমান, সব ভুল বুঝাবুঝি দূর হয়ে গেল। রুদ্র ধীরে ধীরে রামেশার কপালে এক গভীর চুম্বন আঁকল, তারপর তার ঠোঁটে। তাদের ভালোবাসা আজ পূর্ণতা পেল। রুমের মৃদু আলোতে তাদের ভালোবাসার আবেশ ছড়িয়ে পড়ল, যেখানে ছিল শুধু বিশ্বাস, সম্মান আর এক নতুন জীবনের প্রতিজ্ঞা। তো দর্শক, আমরা আজকের গল্পের শেষ দিকে চলে আসলাম। আজকের গল্পে বোঝানো হচ্ছে ভালোবাসা এমন এক অনুভূতি যা বাইরের আবরণকে নয়, ভেতরের মানুষকে ভালোবাসতে শেখায়। অহংকার আর ভুল ধারণা মানুষকে সত্য থেকে দূরে রাখে, কিন্তু ধৈর্য ও আত্মত্যাগ দিয়ে সে দেয়াল ভাঙা সম্ভব। প্রকৃত ভালোবাসা কখনো পরিচয় বা প্রতিপত্তির মুখাপেক্ষী হয় না, বরং বিশ্বাস ও বোঝাপড়ার মাধ্যমেই তা পূর্ণতা পায়। এই গল্পটা আমাদের অনেক কিছু শেখায়, প্লাস কারো বাহ্যিক অবস্থা দেখে বিচার না করে তার ভেতরের গুণ আর মূল্যবোধকে গুরুত্ব দেওয়া উচিত। ভালোবাসা আর সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও বিশ্বাস অপরিহার্য। মিথ্যে অহংকার মানুষকে ভুল পথে চালিত করে। নিজের ভুল স্বীকার করার এবং ক্ষমা চাওয়ার সাহস থাকা উচিত। সত্য একদিন প্রকাশ পাবে, আর ভালোবাসা সেই সত্যকে জয়ী করবে। তো প্রিয় দর্শক, আজকের গল্প এখানেই শেষ হলো। সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করো। গল্পটা কেমন লাগলো ও নেক্সটে কী ধরনের গল্প চাও অবশ্যই কমেন্টে জানাও। আর লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না যেন। তাহলে পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।